আসসালামু আলাইকুম। আমি এখন ইলিয়াস হোসাইনের পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণ পরিকল্পনা, এটা একটা সেন্সেশনাল ভিডিও উনি বানিয়েছেন। এই ভিডিওটা আমি রিয়্যাক্ট করব। আমি একটু প্রথমে বলিনি কেন এই রিয়াকশনটা অত্যন্ত জরুরি। বাংলাদেশের শেখ হাসিনার পলায়ন এবং তার পরবর্তী ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য একটা নতুন স্বাধীনতা যুদ্ধ। এই সময়ে যে ঘটনাগুলি ছিল সেটা এখনও স্পষ্ট নয়, কেউ মেমোয়ার লিখেননি, কেউ কেউ বিভিন্ন আলোচনা করেছেন। আসিফ নজরুল বাংলা একাডেমির একটা সভাতে কিছু কথা বলেছেন, কিছু কিছু মানুষ কিছু কিছু ছাড়া ছাড়া বক্তব্য ইউটিউবে বা বিভিন্ন আলোচনায় বলতেছেন। কিন্তু ইলিয়াস হোসাইন এই ভিডিওটাতে সার্বিকভাবে একটা ডিটেলস দিয়েছেন যে শেখ হাসিনার পতনের আগের এবং পরের ঘটনাটা কি। প্রবলেম হচ্ছে যে উনি অসম্ভব ভালো একজন স্টোরি টেলার, কিন্তু উনার বর্ণনার সবসময় যেটা হয়, আমি উনার অনেক বেশি ভিডিও দেখি নেই, কিন্তু দুই তিনটা যা দেখছি তাতে আমি আইডিয়াটা ফর্ম করছি যে উনার 50% ফ্যাক্ট ট্রুথ, 30% উনার মনের মাধুরী নিয়ে বানানো গল্প, 20% সেনসেশনালিজম। এবং এখানে যে প্রবলেমটা হয় যে যেহেতু 50% ফ্যাক্ট ওখানে একদম ট্রুলি ফ্যাক্ট, এটা আপনি আপনি নিজের চিন্তা অভিজ্ঞতা এবং বোঝাপড়া দিয়ে রিলেট করতে পারবেন। ফলে আপনি 30% যেটা ওনার মনের মাধুরী নিয়ে সাজানো এবং যেটা অত্যন্ত ভয়ঙ্কর ক্লেম থাকে ওগুলোতে, এবং 20% সেন্সেশনালিজম যেটা নিয়ে কিছু উনি কনক্লুশন ড্রন করেন, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কিছু একটা গল্প বানায় যেটা আপনাকে ভয় দেখাবে বা যেটা আপনাকে রিয়ালিটিটা ডিস্টর্ট করে দিবে। কিন্তু ওই যে আপনি যেহেতু কোন 50% ফ্যাক্ট, কোন 30% সেন্সেশনালিজম বা কোন 20% ওনার মনের মাধুরী নিয়ে বানানো গল্প, এটা আপনি পার্থক্য করতে পারবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা ফ্যাক্ট কোনটা ফিকশন। তা আমি এই কাজটা এখানে করছি, দুরূহ কাজ। আমি বলছি না আমি শতভাগ কারেক্ট, আমার নিজস্ব বোঝাপড়া থেকে ওনার কোনটা ফ্যাক্ট কোনটা ফিকশন। আমি একটু বলে রাখি, ইলিয়াস হোসাইনকে অনেকে ক্রিটিসাইজ করেন, আমিও ক্রিটিসাইজ করি, এই ভিডিওটা বানাচ্ছি। বাট আমি কিন্তু ওনারকে অ্যাডমায়ার করি ইন এ ওয়ে, উনি একটা ব্রিলিয়ান্ট স্টোরি টেলার। মানে যে কারণে ওনার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেন, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেন, কারণ উনি একটা ব্রিলিয়ান্ট স্টোরি টেলার। এই গুণটা আমাদের ওনাকে দিতে হবে, এবং এই স্বীকৃতিটা দিয়েই আসেন শুরু করি। সবার প্রথমে আন্দোলনের অসাধারণ ক্লিপ, 2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। আচ্ছা, আমি ভিডিওটা একবার দেখছি, সো আমি এটা কুইক পাস করে করে যাব, পুরোটা দেখব না। ইলিয়াস হোসেন উনি শুরু করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে মানুষের যেই ত্যাগ স্বীকার করছে, এটার একটা ব্রিলিয়ান্ট মন্টাজ উনি বানাইছেন, এবং এটাকে উনি যেভাবে ভিজুয়ালাইজ করছেন, আই রিয়েলি লাভ ইট। এটা আসলেই আমি বলি ইলিয়াস হোসেন আমাদের জন্য একটা সম্পদ। ফলে আমি এটা একটু পাস করে যাই। কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের। শহীদ ওমরের মা এখনো মানুষকে রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বৃথা না যায়। ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলছেন। এইখানে উনি যেটা আসছেন যে ওই ত্যাগের পরে বিএনপি এবং জামাত তাদের দুইটা পক্ষকেই উনি দেখাইছেন যে তারা সেটা এই যে স্যাক্রিফাইস, এটার ফলে যেই তারা আবার আওয়ামী লীগকে ফেরত আনতে চাইতেছে। আমি সেটার যে গল্পটা উনি বলতেছে দেখেন নেই, ম্যান্ডেটটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি। আওয়ামী মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে, আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি। বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে। সো এখানে উনি কন্ট্রাস্টটা করছেন, উনি দেখাইছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে কি নৃশংসভাবে আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালাইছিল, এবং সেটার যে কনসিকুয়েন্স এবং মানুষের জীবনে সেটার উপরে যে প্রভাবটা পড়ছে, যে মারা তাদের সন্তান থেকে হারাইছে, তাদের সেই বেদনা বা এবং তাদের সেই স্যাক্রিফাইসের পরেও এখন বিএনপি এবং জামাত তারা আওয়ামী লীগকে যে ফেরত আনতে চাইতেছে, এইটার পরিণতি কী।
এইটা নিয়ে আমার একটা ডিটেলস আলোচনা আছে আজকে ইলিয়াসের ভিডিওটা এটা নিয়ে বানানো না আমি, ফলে ওই আর্গুমেন্টে ঢুকবো না। খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই। আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষমাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট সেন্সেশনাল ক্লেম উনি শুরুতেই বলছেন, এবং দ্যাটস অলসো মানে স্টোরি টেলিংয়ের, আপনারা যারা স্টোরি টেলিং শিখতেছেন ওনার কাছ থেকে শিখেন। দেখেন উনি সিচুয়েশনটা দেখাইছে, এটাকে আমরা ইভেন যখন কর্পোরেটে আমরা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করি এটাকে বলি SCQ, হচ্ছে সিচুয়েশন কমপ্লেক্সিটি কোয়েশ্চেন অ্যান্সার। তার মানে হচ্ছে উনি সিচুয়েশনটা ব্যাখ্যা করেছেন যে কি হচ্ছে কমপ্লেক্সিটি, বিএনপির এবং জামাতের এরা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়, কোয়েশ্চেন হচ্ছে যে এটার পরিণতি কী এবং এটা উনি অ্যান্সার করবেন। দিস ইজ ব্রিলিয়ান্ট স্টোরি টেলিং এবং প্রপার ফরম্যাট ফলো করে উনি আগাইছেন। এখানে উনি পূর্ব দিকে তাকিয়ে দেখুন। যে ক্লেমটা করছেন ওইটা আমরা আবার শুনি, বিকজ দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লেম, যে কয়েক ঘন্টার মধ্যেই এটার পরিণতি শুরু হবে। সো 30/11 কয়েক ঘন্টার মধ্যে যদি এটা না ঘটে, তার পরিণতি হচ্ছে যে আমি যদি এই ধরনের কোনো ক্লেম করতাম আমাকে মানুষ ছিঁড়ে ফেলতো, যে জিয়া হাসান আপনি এটা বলছেন, এটা হয় নাই। কিন্তু ইলিয়াস এবং আই উড সে ইভেন পিনাকি ভট্টাচার্য, ওনাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওনাদের অত্যন্ত ডিভোটেড একটা ভক্তকুল আছে। এমন একটা ক্লেম করবেন যেটা কোটি কোটি মানুষ দেখবে, কিন্তু তারপরেও যদি এটা না হয়, ঘটনাটা না ঘটে, তাদের ভক্তকুল এটা ভুলে যাবে যে এই লোকটা আগের বার যা যা বলছিল সব কিছু ফেক ছিল। এবং আরও একটা মজার জিনিস হচ্ছে যে শুধু তাই না, তখন হয়তো বা ইলিয়াস বা পিনাকি ওনারা দাবি করে বসবেন যে দেখেন আমি সতর্ক করেছিলাম বলেই সেটা হয়নি। বাট এনিওয়ে, লেটস গো ফরওয়ার্ড। এবং ওনার এই ইলিয়াস হোসেনের ভিডিওর এই রিডিকুলাস আর্গুমেন্টগুলো দেখি, অনেক ভালো আর্গুমেন্ট আছে, অনেক ভালো লজিক আছে, ভালো লজিকগুলোর প্রবলেম আছে, আমরা এটা দেখবো সামনে আগে। আকাশ আবারও কালো হয়ে এসেছে, ঘুটঘুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের। হি ইজ ব্রিলিয়ান্ট ইন হিজ স্টোরি টেলিং। উনার স্ক্রিপ্টিং খুব ভালো, আমি ওনাকে ঈর্ষা করি এই জায়গায়। আসলে 17 তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ। ওকে, সো এইখানে ইলিয়াস হোসাইন শেখ হাসিনার পতনের আগের 14-15 দিনের ঘটনাবলী বলছেন। ঘটনাবলীকে আমি যেটা শুনছি, আপনারা অনেকেই জেনে থাকবেন আমি বাংলাদেশ আর্মিতে চাকরি করেছি, অফিসার হিসেবে রিটায়ার করেছি ভলেন্টারিলি। সো আমি অনেক কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে শুনি, বাট যেটা আমার কোর স্কিল বলবো, আমি একজন অ্যানালিস্ট এবং আমি সোসাইটি এবং ন্যারেটিভ কীভাবে বিল্ড আপ হয় এটা দেখি। 2023-এর গণ আন্দোলনে বিএনপির যে ফেইলারটা ছিল, সেই ফেইলারটাকে আমি খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করেছি, দেখাইছি আমি বিএনপির আন্দোলন কেন ফেইল করছে এবং এটা নিয়ে আন্দোলন কিভাবে হয় এটা নিয়ে আমার একটা নির্দিষ্ট পড়াশোনা আছে, যেটা জিন শার্প এবং প্রফেসর এরিকা চেনওয়েথ তাদের কিছু থিওরির উপরে ভিত্তি করে। সো সেইটার উপরে ভিত্তি করে আন্দোলনের আগে আমি বাংলাদেশ আর্মি কিভাবে রিয়্যাক্ট করবে সেটা নিয়ে যা যা বলছি, আমার আলোচনা যারা ফলো করছেন তারা জানবেন আই গট ইট অলমোস্ট 99% রাইট। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস আলীরা ওনারা ডিজিএফ এমনও ক্লেম করছেন, পিনাকি ভট্টাচার্য ক্লেম করছেন যে ডিজিএফআই, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ এবং চিফ অফ এয়ার মার্শাল চিফকে গ্রেফতার করছে বা অন্তরীণ করে রাখছে। সো এ ধরনের অসংখ্য রিডিকুলাস ক্লেমের মধ্যে 90 বা 95 বা 99% কারেক্ট হওয়া ইজ ভেরি ভেরি টাফ। সো আমি মনে করি যে আমার পার্সোনাল একটা ভ্যালিডেশন আছে যেটার মাধ্যমে বাংলাদেশ আর্মি কিভাবে রিয়্যাক্ট করবে, সেম ঘটনা যেটা হয়তো ইলিয়াস হোসাইন দেখেছেন, কিন্তু ওটা আমার ইন্টারপ্রিটেশন উইল বি ডিফারেন্ট। এবং আমার একটা অ্যাপিল টু অথরিটি আছে যে আই গট ইট রাইট যখন কমপ্লিটলি আনসার্টেন সিচুয়েশন ছিল, কী হবে জানে না। হ্যাঁ, সো ওনার ব্যাখ্যা ডিফারেন্ট হবে, আমি এই ডিফারেন্ট ব্যাখ্যাটাকেই নিয়ে আগাতে থাকবো। একটু আমি শুনি ওনার এই ক্লেমটা, এটা একটু আগে আসতে হবে।
জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি। ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল, জুলাই মাঝামাঝি হবে, হ্যাঁ। আমাদের সাথে এটা আমি এবং জুলকারনাইন স্যার, আমাদের সাথে সেনাবাহিনীর জুনিয়র পর্যায়ের অফিসাররা অনেকে যোগাযোগ করছে। তারা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা জানে, তারা আমাদের কাছে জানতে চাইছে যে আমরা কিভাবে কি করতে পারি। এগুলো সব কিছু বলা যাচ্ছে না, ডিটেল বলা যাচ্ছে না, বাট নিশ্চয়ই আরও কিছুদিন পরে এটা প্রয়োজন হলে আমি সেই ডিটেলসগুলো দিব। সো সেনাবাহিনীর আমি একটা কথা সবসময় বলছি, সেনাবাহিনী বাংলাদেশের সমাজের থেকে আসা একটা প্রতিষ্ঠান। এইখানকার মানুষগুলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের ভিডিও দেখে, এখানকার মানুষরাও প্রথম আলো নিউজ পড়ে বড় হয়, এইখানকার যারা চাকরি করে তাদের 99%, আমি আগে সবসময় বলে গেছি, 99% শেখ হাসিনার শাসন আমলকে পছন্দ করতেছে না এবং তারা এটা পতন চাইছে। কিন্তু আর্মির উপরে শেখ হাসিনা যে জুলুম চালাইছে, যে আর্মিতে 57 জন বিডিআর অফিসারকে হত্যার পরে যারা যারা প্রতিবাদ করছে তাদের সবাইকে, প্রায় আই থিঙ্ক 70+ অফিসার্স, তাদেরকে স্যাক করা হয়েছে। সো আর্মিকে যেভাবে কন্ট্রোল করা হয়েছে, যেভাবে আমাদের সিভিল সোসাইটি, যেভাবে আমাদের মিডিয়া, যেভাবে আমাদের সমাজ, যেভাবে আমাদের আলেমদের উপরে নিপীড়ন চালাইছে, বা শেখ হাসিনা এক এক জায়গায় এক একভাবে কন্ট্রোল করছে। আর্মি তো কেউ নিপীড়ন চালাবে না, কিন্তু আপনি 70+ অফিসারের স্যাক ইজ অলসো নিপীড়ন। এবং এখানে একটা ক্যারট এবং স্টিক পদ্ধতিতে উনি আগাইছেন। সো তাদেরও একটা ভয় সংস্কৃতির মধ্যে ছিল। সো আর্মি কি করতে পারবে কি করতে পারবে না, এটা নিয়ে আমার অ্যানালিসিস ছিল। সবসময় আমি বলছি, জনতা যখন 90% সফল হয়ে যাবে তখনই বাংলাদেশ আর্মি মুভ করবে, তখনই সিভিল সোসাইটিও মুভ করবে, ব্যুরোক্রেসিও মুভ করবে, কিন্তু আর্মি গণহত্যায় পার্টিসিপেট করবে না। সো এইটা যে আমার ব্যাখ্যাটা ছিল, সেটার পার্সপেক্টিভ ইলিয়াসের আলোচনা। মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয়। নট ফুললি কারেক্ট, আলোচনা তারা সবসময়ই সবকিছু দেখতেছে এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। আচ্ছা, এখানে ইলিয়াসের সমালোচনাটা আমার একটু আনজাস্টিফাইড, বিকজ এটা এমন না যে উনি বলেন নাই যে আলোচনা হচ্ছে না, অফিসিয়ালি কি আলোচনা হচ্ছে সেটা উনি ক্লেম করছেন। আই থিঙ্ক ইট ইজ কারেক্ট। হ্যাঁ, আমি ইলিয়াসের মতো অত কোন ঘটনা, কোন দিন, কোন ডিটেলস আমার কাছে নাই, আমি ওনাকে রিয়াক্ট করতেছি, বাট আমি ওভারঅল ন্যারেটিভ পার্সপেক্টিভটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। জিওসিদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই। এটা কোনো জিওসিদের পক্ষ না, পুরা সেনাবাহিনীর পজিশন ছিল সেটা। বিকজ জুলাইয়ের মাঝামাঝি সময়ও বাংলাদেশে কেউ জানতো না শেখ হাসিনা আর 21 দিনের মধ্যে পড়ে যাবে। ফলে আমরা যারা আন্দোলন করছি, হ্যাঁ, আমি দেশ ছাড়ছি, রাইট? সো ইভেন ইলিয়াস হোসাইন, উনি আন্দোলনকারী, ছাত্ররা যারা আন্দোলন করছে, ছাত্ররা তো তখন জুলাইয়ের মাঝামাঝি সময় শেখ হাসিনার পতনের আন্দোলন করতেছিল না। তারা বারে বারে বলতেছিল এটা শুধুমাত্র কোটার আন্দোলন, বিকজ সবাই ওই শেখ হাসিনার যে ভয়ের সংস্কৃতি উনি চালু করছেন ওটার ফ্রেমওয়ার্কের মধ্যেই ছিল। হ্যাঁ, আমরা যারা বিদেশে সেফ ছিলাম, আমার জুলাইয়ের 16 তারিখে, আমি ভুল যদি না করে থাকি, 16 বা 17 তারিখে শেখ হাসিনার পতন চেয়ে ডিপ্লোমেটে আমার একটা লেখা ছাপা হয়। হ্যাঁ, আমাদের কনটেক্সটটা আলাদা এবং বাংলাদেশে যারা চাকরি করে তাদের কনটেক্সটটা আলাদা। ফলে পুরো সেনাবাহিনীর পজিশন তাই ছিল। 11 ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন, 55 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা। ওকে, এখানেই আমার সাথে বাংলাদেশ আর্মি নিয়ে যারা কথা বলেন তাদের চিন্তার একটা বড় তফাৎ। আমি কিন্তু এই জেনারেল সাহেবদের কাউকে চিনি না। আমি বাংলাদেশ আর্মির সাথে আমার কিছু কোর্সমেট যারা একসাথে চাকরি করছি তাদের সাথে যোগাযোগ বাদে আমার বাংলাদেশ আর্মির সাথে ডিপ কোনো যোগাযোগ নাই। আমি এই জেনারেল সাহেবদের কাউকে চিনি না এবং আমি কখনই ওনাদের কারো নামে কিছু কথা বলাও প্রেফারেবল মনে করি না। কেন? বিকজ ইলিয়াস হোসেন, আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছেন? আপনাকে কেউ না কেউ ইনফরমেশনগুলো পাস করতেছে। এই ইনফরমেশনগুলো যে পাস করতেছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আমি ইভেন জুলকারনাইন স্যারকে এই কথাটা আমি বলছি যে লট অফ পিপল মেবি আপনাকে মিসগাইড করার চেষ্টা করতে পারে। কারণ শুধু আর্মি না, যে কোনো প্রতিষ্ঠানে উপরের দিকে পদ পাওয়ার জন্য খুব নোংরা লড়াই হয়।
খুব নোংরা একজন একজনকে টেনে ধরে রাখে। আমি কাউকে জাস্টিফাই করছি না, শেখ হাসিনার আমলে জিওসি তারা অনেকে অনেক কিছু করেছেন, আই উইল নট গো টু দ্যাট, কিন্তু আমি ওভারঅল কনটেক্সটটা বলছি যে বাংলাদেশ আর্মির যে পজিশন ছিল যে তোমরা কেউ পোস্ট দিবা না, দ্যাট ওয়াজ এ মিলিটারি পজিশন। সেটা আপনি 3 জন জেনারেলকে দেখায় তারা জিওসি ছিল, ইয়েস তারা জিওসি ছিল, এটা তাদের রেসপন্সিবিলিটি, বলবে যে তোমরা পোস্ট দিবা না, তোমরা যদি পোস্ট দাও পরে যদি তোমাদের একটা সমস্যা হয়, কারণ আর্মির বিরুদ্ধে তো ফেউ লেগে আছে। আজকে যদি আন্দোলনটা সফল না হয় তাহলে তোমাদের ব্যক্তিগতভাবে এটা দায় নিতে হবে। এইটা ওনারা একজন আক্রমণাত্মক ছিল জুলাইয়ের 15 যখন শেখ হাসিনার পতন হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নাই। এগুলো হচ্ছে ইলিয়াস হোসেনদের একটা অর্গানাইজেশন কীভাবে কাজ করে এবং আন্দোলনটা কীভাবে স্টেজে ইভলভ হয়েছে। সে সময় তো আমি বলছি, সে সময় তো ছাত্রদেরকেও যদি জিজ্ঞেস করা হয়েছিল যে তো এটা কি শেখ হাসিনার পতনের আন্দোলন কিনা, তারা বলছে না এটা শেখ হাসিনার পতনের আন্দোলন না, এটা কোটার জন্য আন্দোলন। শেখ হাসিনার পতনের আন্দোলন এটা বলে গেছি আমরা নিজেদেরকে অ্যাক্টিভিস্ট হিসেবে দাবি করি, আমরা 10 বছর ধরেই বলে গেছি, এটা আমাদের কথা কাজের ধারাবাহিকতা। কিন্তু বাংলাদেশে যারা বাস করেন তাদের জন্য রিয়ালিটি আলাদা। এটা যেরকম ছাত্রদের যে আন্দোলনে যারা সিদ্ধান্ত নিচ্ছিলেন তাদের জন্য যেমন কঠিন, ঠিক তেমনি সেনাবাহিনীর একজন অফিসারের জন্য কঠিন, এবং তিনি যদি জিওসি হন তার জন্য কঠিন। দিস ইজ নট এ জাস্টিফিকেশন অফ ওই 3 জন জেনারেল। আমি ওনাদেরকে চিনিও না, ওনারা কে আওয়ামী দালাল, কে ভালো আমি জানি না, বাট জাস্ট আই এম সেইং আর্মি কীভাবে চিন্তা করে এটা আমি আপনাদেরকে বোঝানোর বা বলার চেষ্টা করতেছি। আসেন আমরা আগাই। 17 জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারকে এভি গান কনফিগারেশন লোড করতে বলেন, যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয়। এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন, আমাদের সেনাবাহিনী কি এখনও ফেল করেছে? তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন? বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচণ্ড ক্ষেপে যান। এর পরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন। আর্মি ইন্টেলিজেন্স থেকে এই পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন, যে ইউনিটটি এখনও বিমান বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে। ওকে, দিস ইজ এ ভেরি সেন্সেশনাল ক্লেম, পজিটিভ ক্লেম একজন এয়ার চিফ মার্শালের পক্ষে। আমি জানি না এই ঘটনাটা সত্য নাকি মিথ্যা, কিন্তু এই ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট আমি যাদের সাথে কথা বলেছি আমিও শুনেছি যে বিমান বাহিনীকে এয়ার সাপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছিল, বিমান বাহিনী এটা রিফিউজ করছে। এটা এগেইন আমি কিন্তু অনেক ডিটেল এভাবে যাইনি, আমার মেমোরিতে আছে, আমি আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনায় আমি এই ধরনের একটা আলোচনা শুনছিলাম। সো দিস কুড বি কারেক্ট। আসেন আগাই। যাই হোক, বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত। বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার। র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার সো দিস ইজ প্রবাবলি কারেক্ট, প্রবাবলি না, আমার ধারণা এটা 100% কারেক্ট, কারণ আসলেই ওই র্যাবের হাতেই আক্রমণগুলো হয়েছিল। ব্যবহার করেন। হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল। র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে 2-1টি পাদে প্রায় সবকটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়, কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল। এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায়ায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। কোথাও ওকে, এগেইন এইটা আমাদেরকে কনটেক্সটটা বুঝতে হবে। ইলিয়াস হোসেনের ক্লেমগুলো প্রবাবলি কারেক্ট, আমি আমার মেমোরি থেকে বলছি। হ্যাঁ, সে সময় এপিসিগুলো ঢাকায় নিয়ে আসা হয়েছিল। আপনি যদি একটা কমান্ডে থাকেন, জেনারেল সাহেব হন বা যেই হন, আপনাকে যদি সরকারের আদেশ দেয় আপনাকে এর আদেশটা শুনতে হবে। দিস ইজ হাউ অর্গানাইজেশন ওয়ার্ক। ইলিয়াস হোসেনের ধারণা যদি থাকে বা প্রত্যাশা যদি থাকে সেনাবাহিনী কু করে বসবে 16 তারিখ 17 তারিখে, তাহলে উনি রাষ্ট্র বুঝেন না, কিভাবে গণ আন্দোলন হয় এটা বুঝেন না। গণ আন্দোলন যেভাবে হয় সেটা হচ্ছে যে যখন একটা এটা জিন শার্পের থিওরি, সেটা হচ্ছে যে
একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকে কিন্তু এই পুলিশ, এই আর্মি, এই র্যাব, এই বিচার বিভাগ, এই আমাদের প্রশাসন, আমাদের সিভিল সোসাইটি, আমাদের মানে নিশ্চুপ থাকা মধ্যবিত্ত, তাদের সমর্থনেই, আমাদের এলিটস, তাদের সমর্থনেই এরা যখন পক্ষত্যাগ করে তখনই কিন্তু একটা সরকারের পতন হয়। তো তাহলে আপনি বলবেন যে জিয়া আপনি কি বলতেছেন, তাহলে কি ছাত্র জনতা অভ্যুত্থানের কোনো ভূমিকা নাই? নো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, দ্যাট ইজ নট এ জিনশাপ আর্গুমেন্ট। জিনশাপের আর্গুমেন্টটা হলো ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে কাজ করে যে এক পর্যায়ে এই গ্রুপগুলো পক্ষত্যাগ করতে বাধ্য হয়। এই গ্রুপগুলো তখন রিয়ালাইজ করে যে এই সরকারে শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে আর সম্ভব না, কারণ জনগণের পুরো অংশ বা বড় একটা অংশই এই সরকারের বিপক্ষে চলে গেছে। ফলে আমরা একে আর সমর্থন দিতে পারবো না, আমরা সুইচ করলাম। এবং ইউ ক্যান সি সেটাই আমাদের কিন্তু 2 তারিখ 3 তারিখ 4 তারিখের দিকে হয়, যখন মনে করেন এলিটসদের একটা বড় অংশ, শিল্পীদের একটা বড় অংশ পক্ষত্যাগ করা শুরু করে। তো তার আগে যে আন্দোলনগুলো হয়েছে সেটা কিন্তু এই পরিণতিতে নিয়ে যায়। সো 18 বা 19 তারিখের দিকে সেনাবাহিনী কি কু করে ছাত্র জনতা আন্দোলন করতেছে বলে কু করে এপিসি পাঠাবে না? এগুলো যদি ওনাদের এক্সপেকটেশন হয় তাহলে আমি বলবো যে আন্দোলন কিভাবে স্লোলি বিল্ড আপ করার কথা, বৈশ্বিক যে মানে এটা যে ইভেন আমরা যেটা বলি এম্প্যারিক্যাল এভিডেন্সে যে গবেষণাগুলো আছে সারা পৃথিবীতে আন্দোলন যেভাবে হয়েছে সেইটার সাথেও আসলে এটা যায় না। সো 18-19 তারিখে আর্মিকে আদেশ দেওয়া হয়েছে, আর্মি এপিসি পাঠাইছে, এটা কোনো ইন্ডিভিজুয়াল অফিসারের দায় না। আই এম সরি, এগুলো আসলে রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে না বোঝা এবং আন্দোলন কিভাবে কাজ করে সেটাও না বোঝার কারণে। সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে। আচ্ছা, দিস ইনসিডেন্ট ইজ মাচ লেটার। যে এই ছবিটা বাড়ি বাড়ি ইলিয়াস আলী এখানে দেখাবেন, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকগুলো আলাপ আছে এবং এই ছবিটার পরে আমিও রিয়াক্ট করছিলাম। আমিও বলছিলাম যে আমি যে সেনাবাহিনীকে টু এ ডিগ্রি ডিফেন্ড করে গেছি। আমার বিষয়টা ডিফেন্ড করা ছিল না, আমার বিষয়টা ছিল বোঝা যে কখন কোন অবস্থায় সেনাবাহিনী ট্রিপ করবে। আমি বলতে চাইছিলাম যে জনগণকে সেনাবাহিনীকে ভয় পাইলে হবে না, সেনাবাহিনী চালাবে না, গণহত্যা চালাবে না। কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি কয়েক ধরনের অফিসার নিজের মতো করে বিহেভ করবে। এর মধ্যে আমি বলছি যে 4 ধরনের অফিসার কথা বলছি। একটা হচ্ছে যে যারা প্রকৃত আর্মি ফ্যামিলির, দ্বিতীয় হচ্ছে যে যারা অল্প কিছু অফিসার, আমি বলছি 4 to 5% অফিসার এবং সৈনিক বা জওয়ানও যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, তাদের চাকরি করছেই হচ্ছে আওয়ামী লীগের দালালি করে। তৃতীয় হচ্ছে কিছু নৃশংস টাইপের মানুষ আছে, এই ধরনের কিছু লোকজন। সো এই ছবিটা যে উনি দেখাচ্ছেন এই ঘটনাটা আরও পরের, আমি ডেটটা স্পেসিফিকলি পরে বলবো। আই থিঙ্ক ছবিটা 28-29 তারিখের। এর মধ্যে ঢাকার 46 পদাতিক ডিভিশনের ইনফ্যান্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে। অনুসন্ধানে 19 থেকে 23 নো, এগেইন ইলিয়াস হোসেন একটু আগে একটা কথা ঠিক বলছেন, এই কথাটা ভুল বলছেন। যেইটা তখনই আমরা আলোচনা করছিলাম যে আমরা কতটুকু সেনাবাহিনীকে দায় মুক্তি দিব। সেনাবাহিনী স্পেশালি যখন ব্ল্যাকআউট হলো তারপরে নিজে আক্রমণ করেনি। 1-2টা ঘটনা দেখা গেছে যেগুলো ইলিয়াস হোসেনের ভিডিওতে আসবে, কিন্তু তারা যে জনগণের প্রোটেকশনে দাঁড়ায় নাই, তারা যে দাঁড়ায় আছে ছাত্র জনতার মুভমেন্টের সামনে, এই তাদের প্রোটেকশনে পুলিশ এবং র্যাব এবং ছাত্রলীগ যে ছাত্র জনতার উপরে হামলা করছে, সেনাবাহিনী কি তার দায় এড়াইতে পারে? দ্যাট ইজ এ কোয়েশ্চেন আমরা তখনই করছি এবং তখনই আমরা বলছি যে না, সেনাবাহিনী তার দায় এড়াইতে পারে না। কিন্তু দেন এগেন আমি এটা আন্দোলনের যে প্রোগ্রেশন হবে সেইটার ভিত্তিতে আমি বলছি যে কিন্তু সেনাবাহিনী এখনও মুভ করার টাইম হয়নি, কারণ ও এখনও নিশ্চিত না। আপনি বলতে পারেন যে সেনাবাহিনী তখন ওই কু করলো না কেন, ইউ ক্যান সে দ্যাট, কিন্তু আসলে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে আগাইছে বিগত 14-15 বছরে, সেনাবাহিনী জানে তারা যদি একটা মুভ করে সেটার পরিণতি কী হইতে পারে। হ্যাঁ, ফলে ছাত্র জনতাকে আন্দোলন কমপ্লিট করতে হবে, সেনাবাহিনী সবার শেষে তার পজিশনটা চেঞ্জ করবে। তখন আপনি বলতে পারেন যে এই সেনাবাহিনীতে লাভ কী ভাই, এই বালের সেনাবাহিনী, এটা একটা কাওয়ার্ড সেনাবাহিনী, এটার মরালকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা 1-11 থেকে শুরু হয়েছে
এবং তার আগেও আমাদের সিভিল সোসাইটি সেনাবাহিনীর যে মরালের উপরে যে আক্রমণ করে, সেটার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী যে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব নেগোসিয়েশনে একটা বড় ভূমিকা রাখার তাদের একটা রাইটস ছিল, সেটাই কেড়ে নেওয়া হয়েছে। ফলে এই সেনাবাহিনী জানে যে ভাই আমি মুভ করে লাভ নাই, পরে কিছু হলো তোমরা আমাদেরকে গালি দিবা, যেটা 1-11-তে হয়েছে। সো সেনাবাহিনী ওয়াজ ওয়েটিং, কিন্তু সেনাবাহিনী ওই দায়টা এড়াতে পারে না যে তারা ওই সপ্তাহগুলোতে যে মানে কিছু না করে দাঁড়ায় সেটার ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু গণহত্যা চালাইছে। জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে, যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছে। এখানে আমার জানার মতো একজন অফিসারের নাম আসছে, যেটা যে বিডিআরে ছিল, তাকে গণহত্যার সাথে জড়িত, মার্ক দ্য ওয়ার্ড, গণহত্যার সাথে জড়িত। হ্যাঁ, বিডিআরে ছিল, যাকে অ্যাকচুয়ালি ওই 3 তারিখেই যে মিটিংটা হয়েছে সেনাবাহিনীর প্রধানের, ওই মিটিংয়েই সেনাবাহিনীর প্রধান জানাইছেন যে তাকে লগ এরিয়াতে অ্যাটাচ করা হয়েছে, উইচ মিনস তাকে একটা শাস্তি দেওয়া হবে। লেটস গো ফরওয়ার্ড। যা ডক্টর মোহাম্মদ ইউনূস বাট ইলিয়াস হোসেন কুড বি কারেক্ট। আমি তো জানি না আর কে কে আছে, বাট ওইটার কথা সবাই জানেন, ওটার কথা আমি শুনছি। সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কি ছিল সেটা একটু দেখে আসি। এগেইন দিস ইজ ওয়্যার আমি এই ভিডিওটা বানাইতে ইন্সপায়ার্ড হয়েছি, যে ওই অফিসাররা রয়ে গেছে এই কারণে সেনাবাহিনী অত্যন্ত বিপজ্জনক, সেনাবাহিনীর ভিতর থেকে কু হইতে পারে, কাউন্টার কি হইতে পারে। ভাই আমি একটা কথা বলি, রাষ্ট্রকে বুঝেন, এইটা সেনাবাহিনী আজকে বুঝে। সেনাবাহিনীর ভিতরে কি কয়েকটা অফিসার তারা আওয়ামী লীগের পক্ষে ছিল, এরা দৌড়ের উপরে আছে, এরা ডরে আছে, এরা জানে যে কোনো মুহূর্তেই তাদের মধ্যে অ্যাকশন হবে। কেন জেনারেল ওয়াকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না, এটার বেশ কিছু জাস্টিফিকেশন আমি শুনেছি, আমার কাছেও কনভিন্সিং মনে হয়নি যে উনি ওয়েট করতেছেন, বা ওই অফিসারগুলোকে স্যাক করলে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে প্রতিক্রিয়া হতে পারে। আমি এত ডিটেলস জানি না, আমি ইলিয়াস হোসেন যত ডিটেলসে জানা আমি অত ডিটেলসে যাই না, আমি স্বীকার করছি, আমি ন্যারেটিভ গাই। বাট আমি এইটা জানি যে এই লোকগুলোর কাছ থেকে কোনো ভয় নাই, এই লোকগুলা তাদের প্রাণের ভয়ে আছে। হ্যাঁ, যে কারণ সে যদি কু করে, বিষয়টা বুঝেন, সে যদি কু করে ক্ষমতা দখল করে, ছাত্র জনতা বসে থাকবে, ট্রুপসরা বসে থাকবে, তাদেরকে পরের দিন ওই রাষ্ট্র ক্ষমতা থেকে নামায়ে কি বলবো, আমি খুব মাথায় গিয়েছে, ইউনিফর্ম খুলে উল্টায় ঝুলে দেওয়া হবে। সো দে নো দ্যাট। সো এই ফিয়ার মঙ্গারিং করে করে দেশটাকে চালানো, এটা না অনেকগুলো প্রবলেম তৈরি করে। সো এই ফিয়ার মঙ্গারিংটাই ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি ইলিয়াস হোসেনদের ভুল ন্যারেটিভ। আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেকো ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ। সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিক, আমি জানি না, মানে অ্যাজ আই সেড, আমি ইন্ডিভিজুয়াল জেনারেলদের নামও জানি না, কে কী পজিশন আছে সেটাও জানি না। বিডিআরকে তার দায় নিতে হবে, রাইট? এবং বিডিআরের চিফ হিসাবেও মেবি উনি রেসপন্সিবিলিটি এড়াইতে পারবেন না। বাট আমি ওই যে আমি বললাম যে আসলে ইলিয়াস হোসেনকে ইনফরমেশনগুলো যারা দিছেন তাদের তো নিজস্ব ইন্টারনাল পলিটিক্স থাকতে পারে, কেউ কেউ প্রমোশন চান, কেউ কেউ কাউকে দাবাইতে চান, এগুলারই শিকার হইতেছেন আমাদের ইনফ্লুয়েন্সাররা। এবং একই সাথে ইলিয়াস হোসেনের পুরো ন্যারেটিভ আমরা কিন্তু পরে গিয়ে দেখতে পারবো যে এগুলাই ইন্ডিয়ানরা চাইতেছে, এই যে আমাদের প্রতিষ্ঠানের উপর আস্থা চলে যাক, আমাদের সব কিছু ভেঙে পড়ুক, সেটাই ইলিয়াস হোসেনরা বুঝে না বুঝে ব্যবহৃত হচ্ছেন। উইল কাম টু দ্যাট। নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজিবির এই মহাপরিচালক। সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজিবিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ। 5 তারিখ হাসিনা পালিয়ে যাবার আগ মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন, কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। I don't know. Again, how does Ilyas Hossain know that? যে এই বিডিআরের ডিজি উনি ফোন করে জানাইছেন। এবং ইলিয়াস হোসেনের যে আসলে মিস ইনফরমেশনের ইতিহাস আমি এই সামনেই দেখব, উনি কীভাবে যে কোনো একটা তথ্য পেলেই ছেড়ে দেন, সেটার ভিত্তিতে ওনাকে ট্রাস্ট করা মুশকিল। দেখেন ওনার অনেকগুলো পয়েন্ট কিন্তু ঠিক, কিন্তু এরপরেই ওনার কোনটা সত্য কোনটা মিথ্যা কীভাবে বুঝবেন, এবং উনি যে ব্যবহৃত হইতেছেন না কীভাবে বুঝবেন, আপনি সামনেই দেখবেন উনি কিছু রিডিকুলাস ক্লেম করছেন। এখন ওই ক্লেমটা আমি বুঝতেই পারি এটা রিডিকুলাস, কিন্তু এইটা আমি জানি না আসলে কোনো ভ্যারিফাইড তথ্য কিনা। বাট এটাই হচ্ছে যে ওনার ভিডিওর প্রবলেম, যে
আপনি কোনো মতেই ফিগার আউট করতে পারবেন না কোনটা প্রোপাগান্ডা, কোনটা উনি বানায় বলতেছেন, কোনটা ট্রুথ। অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান, স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন। 5 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরে সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির। ওই দিন সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজিবি। এগেইন আমি এই জায়গাটায় থাকতে চাই যে 5 তারিখ ওয়াজ এ টাইম, সে সময় তো আসলে সবাই অলরেডি ট্রিপ করে গেছে, কিন্তু আসলে যদি আন্দোলনের লেভেলগুলো কিভাবে আগাচ্ছে এটা যদি বুঝেন, তাহলে আপনি বাহিনীগুলোকে তাদের দায়িত্ব পালন করার জন্য, যতক্ষণ না তারা গণহত্যায় পার্টিসিপেট করতেছে, হ্যাঁ, আর্মিতে একটা কথা আছে, এটাকে বলে আনলফুল কমান্ড। আনলফুল কমান্ড হচ্ছে যে আপনার অধীনস্থ, মানে আপনার কর্মকর্তা আপনাকে বলছে যে তুমি ইয়েকে হত্যা করো, এই লোকটাকে হত্যা করো, এটা আনলফুল কমান্ড। কিন্তু আপনার কর্মকর্তা যদি আপনাকে বলে ছাত্র জনতা বিক্ষোভকারী ইয়ের উপরে হামলা চালিয়েছে, বিটিবি অফিসে হামলা চালিয়েছে, তুমি প্রোটেক্ট করো, তুমি তাদের উপরে পাল্টা হামলা চালো, দিস ইজ এ লফুল কমান্ড। এটা যদি আমাদের ইয়ের মধ্যে থাকে, আইনি কাঠামোর মধ্যে থাকে, সো লফুল কমান্ড মানার জন্য ইউ ক্যানট রিয়েলি ব্লেম অ্যান অর্গানাইজেশন। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালকে, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালের লয়ালিটির ইতিহাস, ইন্ডিভিজুয়ালের দালালির ইতিহাস, ইন্ডিভিজুয়ালের শেখ হাসিনার চাটামি করার ইতিহাস, সেটার ভিত্তিতে যদি এভিডেন্স থেকে অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু একটা বাহিনী তার দায়িত্ব পালন করতেছিল, দ্যাট ইজ ইটসেলফ এটা করারই কথা। হ্যাঁ, সো একটা বাহিনীর আন্দোলন করার কথা না, কু করার কথা না, সে তখনই ট্রিপ করবে। আমি আগে মানে জিম শার্পের ফ্রেমওয়ার্কে আসছি, যখন ছাত্র জনতা বাধ্য করবে, ওই বাধ্য না করা পর্যন্ত শেখ হাসিনাকে নামানোর দায় বাংলাদেশ আর্মির ছিল না। বিজিবির একটি সূত্র জানিয়েছে, বিজিবি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা দিস ইজ দ্য করেছে। ইনসিডেন্ট আমি বলছিলাম, এই যে এই অফিসার তাকে লগ এরিয়াতে অ্যাটাচ করা হয়, দ্যাট ওয়াজ অলসো এ সাইন, যেটা আমি 3 তারিখের একটা মিটিংয়ের পরে বলছিলাম যে চিফ অফ আর্মি স্টাফ, তখন দেখেন আনসার্টেনিটির বিষয়টা বুঝেন। আমরা 4 তারিখেও আপনি বলতে পারবেন না আপনি জানতেন 5 তারিখে শেখ হাসিনা পড়ে যাবে। ইউ ডিড নট নো যে 5 তারিখে আন্দোলন সম্পূর্ণ পেছায় যাবে না, ইউ ডিড নট নো। হ্যাঁ, আমি নিজেই বলছি 3 তারিখের পরে আন্দোলন 100% সফল হবে, এটা আমি নিশ্চিত, কিন্তু সবাই এভাবে আমার মতো অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কে নাই। হ্যাঁ, সো আমার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কও 100% ঠিক হইতে তার কোনো গ্যারেন্টি নাই। ফলে সেই জায়গায় গিয়ে 3 তারিখে যে তাকে অ্যাটাচ করা হয়েছিল, দ্যাট ওয়াজ এ গুড সাইন যে আর্মি বিডিআরের ইনসিডেন্টটা পছন্দ করেনি এবং যে অফিসার এই গুলিটা চালাইছে তাকে পানিশমেন্ট দিচ্ছে। ইট ওয়াজ এ ভেরি বিগ সাইন। এবং আরেকটা বিগ সাইন হচ্ছে ইলিয়াস হোসেন একটু আগে যে ইনসিডেন্টটা বলেছেন যে বিমান বাহিনী ওটা রিফিউজ করেছিল, তথ্যটা ঠিক হলে তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে কিছু কিছু অফিসার তাদের রুটিন কাজের বাইরে গিয়ে, আমি যে ফ্রেমওয়ার্কের কথা বললাম এটার বাইরে গিয়ে সাহস করে তারা প্রতিবাদ করেছে, রেজিস্ট করেছে। পুরো বাংলাদেশ আর্মি যদি এরকম হইতো হয়তো ভালো হইতো, কিন্তু আসলে পুরো বাংলাদেশ আর্মি সেরকম না। আর পুরো বাংলাদেশে আর্মি যদি এরকম হয় তাহলে আর্মিতে এখন 10টা 5টা কাউন্টার কুকুও শুরু হয়ে যেত। সবাই তাদের নিজস্ব বিবেচনায় মনে করতো যে এটা এখন রাইট থিং টু ডু, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে, এখন আমি মুভ করব। পরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদওয়ান। সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজিবি অন্তত 500 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। বিজিবি প্রধান, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্লেইম যে ছাত্র জনতা শুরু থেকে বিজিবি 500 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। এটা আমি প্রথমবার এটা শুনলাম। এটা যদি হয়ে থাকে আসলে তো এখন এই ঘটনাগুলো তদন্ত হওয়া উচিত। বাট দেন এগেইন ইলিয়াসের কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ফিকশন, এই তথ্যটা কে পাইছে, কোন গবেষণার মাধ্যমে আসছে, কোনো কি তদন্ত কমিটি হয়েছে, কোনো কি কমিশন হয়েছে, বা ইভেন বিডিআর কি নিজস্ব তদন্ত করছে? সো এইটাই, ওগুলোর কোনো বেসিস নাই। সো ইলিয়াস হোসেন বলে যেতে পারেন, কুড বি রাইট, কুড বি মোর, উই ডু নট নো, বাট দ্য থিং ইজ দিস, ইলিয়াস হোসেনের এই ক্লেইমের কোনো বেসিস নাই। এবং রিদওয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা, কিন্তু তারা এখনো গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে। আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজিবি প্রধানের চেয়ারেই বসে আছেন। আই থিঙ্ক দিস ইজ রাইট। মানে ইন এ ওয়ে আমি আসলেই মনে করি যে বিজিবির মতো অর্গানাইজেশন যেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, দায়িত্ব পালন করার মধ্যেও কিন্তু মনে করেন পুলিশের প্রধানকে সরাই দেওয়া হয়েছে, সো বিজিবির প্রধানকে অবশ্যই সরানো উচিত ছিল। এটা ইটস সামথিং, আই ক্যানট মেক সেন্স অফ জেনারেল ওয়াকার। আমি অ্যাজ এ সেড, আমি ইন্ডিভিজুয়াল অফিসারকে নিয়ে কমেন্ট করতে চাই না, আমি ওনাদেরকে চিনি না, ভালো খারাপ জানি না, বাট এটা ন্যাচারাল ছিল, এটা প্রয়োজনীয় ছিল
যে র্যাবের প্রধানকে সরাতে হয়েছে, বিজিবির প্রধানকে সরাতে উচিত ছিল। সো ইলিয়াস হোসেনের এই ক্লেমটা রাইট। মৃত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনো পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। 7 ইস্ট বেঙ্গল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এগেইন এটা একটা মানে বাজে ক্লেম, বিকজ আমি একটু আগের থেকে যাই। মৃত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনো পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। রহস্যজনক কি, বাংলাদেশ আর্মি তো এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। ঢাকা একটা ইম্পর্টেন্ট জায়গা, ঢাকাতে কতগুলো পুলিশ থানা আছে, হ্যাঁ। সো ঢাকাতে যে অ্যাডিশনাল সাপোর্ট দরকার এটার জন্য রাখা হয়েছে, এখানে কোনো রহস্য নেই ভাই। বাংলাদেশ আর্মি থেকে কোনো কু হইতেছে না ভাই, এগুলো একটু মাথার থেকে ঢুকান। বাংলাদেশ আর্মি শতভাগই সরকারকে সহযোগিতা করতেছে, এবং কেন কু হইতেছে না এটার ফ্রেমওয়ার্কটা বলি। বাংলাদেশ আর্মি যদি কু করে, যে অফিসাররা কু করবে, তার 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের ছাত্র জনতা ক্যান্টনমেন্টে ঢুকে তাদেরকে আর্মি হেডকোয়ার্টার থেকে নামায় তাদেরকে, আই এম সরি টু ইউজ দ্যাট ওয়ার্ড, উল্টা করে ইয়েতে ঝুলাই দেওয়া হবে। পিপল নোজ দ্যাট, সিন্স পিপল নোজ ইট, ফলে বাংলাদেশে এখন অ্যাট দিস মোমেন্ট, আগামী 1, 2 মাস, 3 মাস, 4 মাসে ঘটনা কত খারাপ হবে এটা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে ঘটনাগুলি যেখানে আছে সেখানে কোনো ধরনের কুয়ের পসিবিলিটি নাই। এগুলো আমি অনেকজন অ্যাডভাইজারের সাথে কথা বলি, তারা কেউ শঙ্কিত না, কিন্তু পিনাকি এবং ইলিয়াস বাংলাদেশের কাউন্টার কু প্রতি বিপ্লব নিয়ে শঙ্কিত। এটার কনসিকুয়েন্স কি জানেন? এটার কনসিকুয়েন্স হচ্ছে আর্মিকে ভয় পাওয়ার কারণে বাংলাদেশ আর্মিকে যে আরও অনেকগুলো কাজে ব্যবহার করা যেত, সরকার ওটা ব্যবহার করার সাহসী পাচ্ছে না। সো এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হয়েছে, একটা ইয়েকে ব্যাটালিয়নকে নিয়ে আসা হয়েছে। তাকে ঢাকা শহরে তো অনেক থানা বেশি, থানাগুলো এখন অকার্যকর, ফলে ঢাকা শহরের বিভিন্ন গণ্ডগোল ঢাকাতেই হচ্ছে, সেটার জন্য রেখে দেওয়া হয়েছে। ভেরি সিম্পল। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন। 27তম বিএমএ লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন, যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ডিজিএফ এর পদে থাকাকালীন হাসিনা এগেইন 27 লং কোর্সের পাসিং আউটে যদি শেখ হাসিনা থেকে থাকে, দেয়ার কুড বি থাউজেন্ডস অফ রিজন কেন শেখ হাসিনা গেছে। সে তার বান্ধবীর ছেলের পাসিং আউটের জন্য বিরোধী দলে থাকতে পাসিং আউট প্যারেডে গেছে। দিস ইজ, আমি জানি না, আমি হইতে পারে, আমি জানি না, আমার এই কথাগুলোই ফানি লাগে আর কি। শেখ হাসিনা এত রিডিকুলাস না যে একটা লেফটেন্যান্ট সে ফিউচারে কী হবে না হবে তার পাসিং আউটের, তার বান্ধবীর ইয়ের জন্য সে পাসিং আউট প্যারেডে গেছে। আল্লাহ, শেখ হাসিনাকে এত চিপ ভাইবেন না। টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার। 5 তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন। এই যে দেখেন কন্ট্রাডিকশনটা। এগেইন, আমি জেনারেল সাহেবকে চিনি না, 27 লং কোর্সের অফিসার, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, বাট কি রিডিকুলাস একটা কন্ট্রাডিক্টরি ক্লেম। এইটা শেখ হাসিনার বান্ধবীর ছেলে তার পাসিং আউট প্যারেজে গেছে, কিন্তু উনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল না। তো এখন উনি তো গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি না থাকে, তাইলেও কি তার বিরুদ্ধে শাস্তি নিতে হবে? এই যে মানে কন্ট্রাডিক্টরি জিনিস, সেটা এরা ভুলেই যান। আমার তো, আমি জানি না, এখন গুরুত্বপূর্ণ পদে যদি না থাকে তার মানে শেখ হাসিনা তাকে গুরুত্বপূর্ণ মনে করে না, ইলিয়াস তাকে গুরুত্বপূর্ণ কেন বানাইতেছে? ফেরদৌস হাসান সেলিম। ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝে ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদে বসে সব কুটচাল চেলে। ও, উনি এখন এমএস হয়েছে, বাহ কি সুন্দর। সো দিস গাই, উনি কোনো গুরুত্বপূর্ণ পদে ছিল না, ফলে উনাকে এমএস বানানো হয়েছে। এখন ইলিয়াস বাইর করছে 27 লং কোর্সে পাসিং আউট প্যারেডে উনি গেছিল, শেখ হাসিনা গেছিল উনার বান্ধবীর ছেলের জন্য, ফলে কেন তাকে এমএস হিসাবে বসানো হয়েছে। সো হোয়াট আই এম ক্লিয়ারলি সেইং, আসলে বাংলাদেশ আর্মিতে যে একটা ইন্টারনাল পলিটিক্স আছে, খুবই নোংরা পলিটিক্স। ওই জেনারেল সাহেবদের মধ্যে একজন কে সামনে যাবে, কে পিছনে আসবে, আর কে প্রমোশন পাবে, কে প্রমোশন পাবে না, এই পলিটিক্সটা আসলে ইলিয়াসদেরকে দিয়া ব্যবহার করতেছে। ভালো, এটা শুধু হচ্ছে ভালো, মানে মোটামুটি পজিটিভলি যদি ওনাদের মাইন্ডসেটকে ব্যাখ্যা করেন। খারাপ ব্যাখ্যা হচ্ছে যে রটা ওনাদেরকে ব্যবহার করতেছে। ওনাদেরকে কীভাবে ব্যবহার করতেছে সেটা আমি ফ্রেমওয়ার্ক পরে বলবো, এবং আমার একটা খুব ক্লিয়ার ফ্রেমওয়ার্ক আছে যে কিভাবে ছাত্রের সাথে শিক্ষকের, কিভাবে প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা, কিভাবে আমাদের
বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর আমাদের যে আস্থা, এটা নষ্ট করে দেওয়ার মাধ্যমে তারা যে আমাদের আভ্যন্তরীণ গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে, এটা বেনিফিশিয়ারি ইন্ডিয়া। দ্যাট ডাজন্ট মিন আমরা তাদের ক্রিটিসিজম করব না। আমি তো এই বর্তমান সরকারকে একদম অযোগ্য সরকার মনে করি, আমি তাদের চরম ক্রিটিসিজম করি। বাট এইখানে একটা ডিফারেন্ট ধরনের আমি প্যাটার্ন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে ইনকম্পিটেন্সের ক্রিটিসিজম, আর একটা হচ্ছে যে পুরো প্রতিষ্ঠানের প্রতি আস্থা ভেঙে দেওয়া। দিস ইজ হোয়াট ইলিয়াস ইজ ডুইং। যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে। বাহ, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। একটা মানুষ, এগেইন আমি চিনি না উনিকে, ঠিক আছে, একটা মানুষ যে ক্লিয়ারলি ইলিয়াস বলছেন যে শেখ হাসিনার পদত্যাগের সময় উনি কোনো গুরুত্বপূর্ণ পদে ছিল না। দ্যাটস ওয়াই আমি প্রিটি শিওর যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এমএসসি হিসাবে তাকে বসানো হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। আমি প্রিটি শিওর এই লোকটাকে বুঝে শুনেই বসানো হয়েছে যেন তাকে নিয়ে অভিযোগ না আসে, এবং ইলিয়াস বলছেন তাকে নিয়ে কোনো অভিযোগ নাই, এখন না তাকে সরাতে হবে, না হলে তা গলা চেপে ধরবেন। হ্যাঁ, এই যে ফ্যাক্ট ফিকশন এবং সেন্সেশনালিজম মিলায় এজেন্ডা সার্ভ করা, ভাই ইলিয়াস ভাই, আপনারা এইসব প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে লাগা বন্ধ করেন। হ্যাঁ, প্রতিষ্ঠানের সমালোচনা করেন, দরকার আছে, কিন্তু ওই যে মানে কাউকে চাকরি থেকে তোলা, কাউকে পজিশন থেকে নামানো, এগুলোর থেকে বাইরে আসেন, এগুলার বেনিফিশিয়ারি হচ্ছে রল আগাই। আমি ফেয়ারলি বলতেছি এই লোকটা কিছুই করবে না। হ্যাঁ, ফেয়ারলি বলতেছি, আমি জানি না এই লোকটাকে, কিন্তু আমি এই জন্য বলতেছি বিকজ ইলিয়াসের নিজের ক্লেমই হইলো এই লোকটা শেখ হাসিনার আমলে কোনো গুরুত্বপূর্ণ লাস্টে পদে ছিল না। শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত 13টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। ট্রু, দ্যাটস ওয়াই সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে, সেনাবাহিনী এটা করছে। সেনাবাহিনী বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশ নিয়ে ছাত্র একটা কু করে শেখ হাসিনাকে নামায় দেওয়ার কোনো কমিটমেন্ট নিয়ে ক্ষমতা নাই। ইটস এ নিয়মতান্ত্রিক বাহিনী, এইটাকে কাজ হচ্ছে যে সে তার যে প্রধানমন্ত্রী থাকবে তার আশেপাশে প্রোটেকশন দেওয়া। সো এটা করা হয়েছে ফ্যাক্ট। আমি আবার বলছি, আন্দোলনের কাজটাই হচ্ছে এদেরকে বাধ্য করতে হবে যে যার পরে তারা পক্ষ চেঞ্জ করবে, পজিশন চেঞ্জ করবে, এবং সেই ঘটনাটাই ঘটছে। কিন্তু ওই বাধ্য হওয়ার আগে পর্যন্ত অনেকগুলো স্টেজ পার হইতে হবে। ওই স্টেজের ভিতর দিয়ে গেছে বলেই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সফল হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত যদি সেনাবাহিনীর রুটিন দায়িত্ব করে, এটাতে নিয়ে এত সেন্সেশনালিজম করার কিছু নাই। যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। এগেইন দেখেন কিভাবে খুবই সাটেলভাবে কন্ট্রাডিকশনটা কীভাবে তৈরি করে। সেনাবাহিনী শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যেই চেকপোস্ট বসাইছে, এটা একটা লফুল কমান্ড। বিকজ এটা যদি না শুনে, এটাই হতো আনলফুল। হ্যাঁ, তার দায়িত্ব সেটা। কিন্তু সেনাবাহিনী যদি ছাত্র জনতার উপরে গুলি চালায়, এটা একটা আনলফুল কমান্ড। সে এই যে ছবিটা, এই ভিডিওটা আমরা সবাই দেখছি, এবং এই ভিডিওটা নিয়ে আমার একটা ক্লেম আছে যে এই ভিডিওটা ওয়াজ এ স্টেজ ভিডিও। এইটার আমি ওই সময় দেখাইছিলাম যে এটার আশেপাশে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে এবং এগুলিটা চালানো হয়েছে। আমার বিশ্বাস ইট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ ডেলিবারেটলি ডান। অফকোর্স সেনাবাহিনীর অফিসাররা এবং এখানে ছিল, এখানে একটা ম্যাজিস্ট্রেট ছিল, এখানে যারা আছে এটা সবাই সেনাবাহিনীর। কিন্তু ওই যে বললাম না, কয়েক ধরনের 3টা গ্রুপের বলছি, বাংলাদেশ 5% অফিসার তো আছে যারা শেখ হাসিনার প্রতি লয়াল, যারা প্রমোশনের জন্য তাদের কোনো বিবেকবোধ নাই, এবং যারা নৃশংস ধরনের কিছু মানুষ। তো এই ধরনের একটা গ্রুপকে ব্যবহার করে এই ঘটনাটা ঘটানো হয়েছিল, এবং দ্যাট ওয়াজ ডান টু ক্রিয়েট এ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। সেনাবাহিনী গণহত্যায় পার্টিসিপেট করেনি। দ্যাট ওয়াজ এ ক্লেম আই মেড অনেক আগে থেকে যে করবে না, এবং আমার ক্লেমটার কারণ ছিল আমি আন্দোলনকারীকে সাহস দেওয়ার জন্য বলছিলাম যে ভাই, আমি আর্মিতে চাকরি করছি, এটা আমি কখনো বলতে যাই না। আমার
ক্যারিয়ার, আমার একটা পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে আমার যে কাজ, এটার সাথে সেনাবাহিনী কোনো সম্পর্ক নেই। আমি ক্ষমতা বুঝতে সেনাবাহিনীকে বুঝতে হয়, কিন্তু সেই জায়গায় গিয়ে আমি বলছি যে তোমরা সাহস রাখো, সেনাবাহিনী গণহত্যায় পার্টিসিপেট করবে না। এই ধরনের ছবি ভিডিও দেখে মিসগাইড হয়ে যাব না। এগুলো দেওয়া হয়েছে তোমাদের মরালকে ভাঙার জন্য। সো এগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা, এবং ইউ ক্যান সি যারা আন্দোলনে ছিলেন, সেনাবাহিনী অনেক জায়গায় ছাত্র জনতার পক্ষে ছিল, পাশে ছিল। কিছু কিছু জায়গায় যে ঘটনাটা ঘটছে, লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানের ঘটনা, এই ঘটনাটা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু ইলিয়াস যেটা করলেন, শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যে পেরিফেরিতে যে চেকপোস্টগুলো বসানো হয়েছে, এইটার সাথে সেনাবাহিনী গণহত্যা মিলাই দিল। সেনাবাহিনী কোনো গণহত্যায় পার্টিসিপেট করে না। আই এম সরি, এই ঘটনাটা যেটা এটা দুইটা বিচ্ছিন্ন ঘটনার কথা আমরা পাবলিকলি জানি। আরও কিছু ঘটনা থাকতে পারে, এমন অনেক ঘটনা ঘটছে যে সেনাবাহিনী মাঠে গেছে আন্দোলন দমন করার জন্য, ছাত্রলীগের উপরে গুলি করছে, এবং কুমিল্লার ধরনের একটা ভিডিও ভাইরালও হয়েছিল। আই থিঙ্ক এটা 2-3 তারিখের ঘটনা। কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল। 20 থেকে 23 জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড অ্যাগেন আমি প্রেটি শিওর এটা 20 থেকে 23 জুলাইয়ের ঘটনা না। আমি একটু পজ করি, আমি এই ঘটনাটা অ্যাগেন আচ্ছা আমি আগে যাই। আমি প্রেটি শিওর এটা 20 থেকে 23 ঘটনা না, এটা আরও পরের ঘটনা। এবং এই সময় এই ধরনের 1-2টা ঘটনার বিষয় না। সেনাবাহিনী থেকে জুনিয়র অফিসাররা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, অনেকে বলবো না, অল্প কয়েকজন যোগাযোগ করছে, সাইরের সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করেছে। রিটায়ার্ড অফিসাররা বাংলাদেশের বাইরে থেকে সেনাবাহিনীর ভিতরে অনেক ধরনের যোগাযোগ করতেছিল। আমি নিজেও ওই যোগাযোগে, যারা যোগাযোগ করতেছিলেন তাদের সাথে কানেক্ট করতেছিলাম। আই ওয়াজ নট ডুইং ইট বিকজ ইট সামহাউ, আমি একজন পাবলিক প্রোফাইল পার্সন হিসাবে সেনাবাহিনীর ভিতরে এই ধরনের ডাইরেক্ট কোঅর্ডিনেশন আমি করি না। ইভেন ওয়েন পিপল কমিউনিকেটস মি অ্যাজ এ, আমার কাছে যারা আসছে আমি তাদের সাথে সায়েরকে কানেক্ট করে দিছি। আই ওয়াজ পার্ট অফ দ্য ডিসকাশন উইথ সায়ের, বাট আমি তাদের সাথে ডিসকাশনটা অ্যাভয়েড করেছি বিকজ ইটস ভেরি ডেঞ্জারাস। আমার কাজ জনতার সাথে, ছাত্রের সাথে, সেনাবাহিনীর সাথে না। বাট সেনাবাহিনীকে পাওয়ার কীভাবে কাজ করে সেটা জায়গায় ব্যাখ্যা আমি করছি, পাবলিকলি করেছি। সো আমি পাবলিকলি যা বলেছি, পার্সোনালি আমার রোল তাই ছিল। চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল, তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল, ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয়। ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে। দিস ইজ কারেক্ট। এটা শুধু সেনাবাহিনীর না, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আন্দোলনের বৈশিষ্ট্য। এই আন্দোলনগুলো কিভাবে কাজ করে, এই আন্দোলনগুলো একটা ঘটনা ঘটবে, এই ঘটনায় রিয়াকশন হবে, মানুষের ক্ষোভ জেগে উঠবে, যেটাকে এরিকা চেনওয়েথ বলে হচ্ছে মরাল আউটরেজ। এই মরাল আউটরেজটা যখন হবে, পরের দিন আরও নতুন নতুন মানুষ রাস্তায় নেমে আসবে। নতুন মানুষ যখন রাস্তায় নেমে আসবে, তখন সেটার উপরে আরও বেশি দমন নিপীড়ন হবে। সেই দমন নিপীড়নের আরও ভিডিও ছবি মানুষের কাছে আসবে, আরও মরাল আউটরেজ তৈরি হবে। ফলে এক সময়ে এটা গণ আন্দোলন বাড়তে 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 বাড়তে, যেটা আমরা বলি একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ, সেই সময় এক সময় পরে সরকার পড়ে যাবে। সো ইলিয়াস হোসেন ইজ রাইট। ওই সময় ওই দিনগুলোতে ঘটনাগুলো ঘটতেছিল, সেনাবাহিনীর ভিতরে প্রতিক্রিয়া হচ্ছিল, যেভাবে সারা দেশের মানুষ এবং বাইরে আমরা যারা আছি আমরাও ক্ষুব্ধ হচ্ছিলাম। থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ। 27 তারিখ কিন্তু প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গোয়েন্দা কুড বি কারেক্ট, আমি যাই না, আমি গোয়েন্দা বাহিনীর সাথে এসব খবর আমার কাছে আসে না। কুড বি কারেক্ট, গোয়েন্দা বাহিনীর কাজ এটাই, সো এটা বলারই কথা। রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ পসিবল। বেশ কিছু ঘটনা ঘটছিল। একই রিপোর্ট প্রধানমন্ত্রী অফিসকেও অবহিত করা হয়। বেশ কিছু ঘটনা ঘটছিল, পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি, জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে, যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। দিস ইজ কারেক্ট। মানে খুব কঠিনভাবে নজরদারি রাখা হয়। এই নজরদারি কারা করছে? সিনিয়ররাই করছে। সিনিয়রদের নজরদারি প্যাটার্ন হচ্ছে, ভাই দেখো দেশের অবস্থা খুব খারাপ, আজকে তোমরা একটা কিছু করে বসবা। আমি এটা শুনেছি যে কয়েকটা কোর্সে এই ধরনের কথা হয়েছিল যে তারা রাস্তায় নেমে যাবে আর্মস নিয়ে। এগেইন আমি ডিটেল করছি না, কিন্তু সিনিয়রদের দায়িত্বই হচ্ছে যে দেখো
আজকে অভ্যুত্থান যদি সফল হয় ভালো, যদি অভ্যুত্থান সফল না হয় তোমরা তোমাদের চাকরিটা হারাবা। দ্যাটস হাউ বাংলাদেশের মিডল ক্লাস পিপল থিঙ্ক, এবং বাংলাদেশের সেনাবাহিনী এই মিডল ক্লাস মাইন্ডসেটের বাইরে না। সো তারা 1-11 করে দেখছে, 1-11 করার পরে যখন চালের দাম বেড়ে গেল তখন প্রথম আলো ডেলি স্টার চুপ করে পাড়ায় গেল, তখন দোষ পড়ে গেল সেনাবাহিনীর উপরে, মানুষ সেনাবাহিনীর উপরে ক্ষুব্ধ হয়ে গেল। তো বি ভেরি ভেরি কেয়ারফুল, নিজেদের মধ্যে রাখো। এটা সেনাবাহিনীকে প্রাতিষ্ঠানিকভাবেই করতে হয়, এটা গোয়েন্দা নজর বা এভাবে না বলাই যায়। কিন্তু দ্য থিং ইজ দিস, হোল সেনাবাহিনী তখন ফুসতেছিল কিন্তু তারা কিছু করতে পারতেছিল না। সো ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্য কারেক্ট। 27-28 2 দিন এভাবেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। 29শে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন। সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা HPM নামে একটি বক্স ভেসে উঠেছিল। এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন। অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন, এটা বোঝাতেই খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমি এটার কথা শুনি নাই, শেখ হাসিনাকে ওই সময় ওই দিন দেখা গেছিল, বাট ভেরি ইন্টারেস্টিং, কুড বি কারেক্ট। হ্যাঁ, PM বক্সটি সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক 19 থেকে 23 তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে। একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান, অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়। আই ডোন্ট লাইক দিস আইডিয়াদের উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান। হ্যাঁ, আপনি যদি উচ্চপদস্থ অফিসার হন আপনার দায়িত্ব বেশি। আপনি যদি উচ্চপদস্থ অফিসার হন তার মানেই আপনি রাষ্ট্রবিরোধী হয়ে গেলেন বা জনগণের স্বার্থবিরোধী হয়ে গেলেন। আপনি নিম্নপদস্থ থাকলে আপনি জনগণের পক্ষে এটা ঠিক না। ওয়েন ইউ হ্যাভ মোর রেসপন্সিবিলিটি তখন আপনাকে ভিন্নভাবে রিঅ্যাক্ট করতে হবে, আপনাকে আপনার আন্ডার কমান্ডের কথা ভাবতে হবে, আপনাকে প্রত্যেকটা অ্যাকশনের কনসিকুয়েন্সের কথা ভাবতে হবে। আমার ফ্রেমওয়ার্কটা খুব সিম্পল। বাংলাদেশের 95% আর্মির অফিসার, সৈনিক, জেসিওস তারা শেখ হাসিনার বিপক্ষে ছিল, পুরো সময়কাল থেকে ছিল। আমাদের সাধারণ মানুষের যে জেনারেল ফিলিংস যে একটা অত্যন্ত নিপীড়ক শাসক আমাদেরকে চোখ করে রাখছে, সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আর্মি গেছে। এটা উচ্চপদস্থদের জন্য অ্যাপ্লিকেবল, নিম্নপদস্থদের জন্য অ্যাপ্লিকেবল। যেইটা ডিফারেন্ট হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে যখন পজিশনগুলো পলিটিক্যাল হয়ে যায়, তখন পলিটিক্যাল পজিশন হওয়ার কারণে তখন চাটামি শুরু হয়। ওই চাটামির কারণে কেউ বেশি চাটতে থাকে, স্পেশালি যারা অযোগ্য, তারা জানে যে তাদের ক্যারিয়ারে যে মানে প্রোফাইল আছে সেই প্রোফাইল অনুসারে, তাদের এসিআর অনুসারে তারা কখনোই প্রমোশন পাবে না। তখন তারা গুম খুন এই ধরনের কাজে পার্টিসিপেট করে, তখন তারা বঙ্গবন্ধুর পীড়িত দেখানো শুরু করে। এইটা খুব একটা ফ্র্যাকশন অফ অফিসার করছে, কিন্তু ইভেন শীর্ষপদস্থ সকলেই এইভাবে প্রমোশন পাইছে এই ধারণাটাও ঠিক না। বাংলাদেশ আর্মিতে স্টিল দেয়ার ওয়াজ এ প্রসেস, এবং এই প্রসেসটা যে পুরো শেখ হাসিনা ভেঙে ফেলতে পারছিল এটাও নট কারেক্ট, এটা একটা ভুল ধারণা। আচ্ছা, আগাতে থাকি। তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায়। এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদন। এই চিন্তার ফ্রেমওয়ার্কটা ঠিক আছে, আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা নেই, বিকজ লেফটেন্যান্ট কর্নেল এবং নিচের পজিশনগুলো লেস পলিটিক্যাল। হ্যাঁ, তার উপরে পলিটিক্যাল অ্যালিজেন্স দেখা হয়। একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ আর্মির ব্রিগেডিয়ার পর্যায়ের উপরের যে অফিসার, এটা হচ্ছে যে আমার মনে হয় এখন 37, 38 বা মেবি 40 টাচ করছে, আমি জানি না। সো এদের রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে 1996 পিরিয়ডের মধ্যে। সো সেই সময় আর্মিতে তো এত পলিটিক্যাল হয়নি, ফলে ইনপুটের সময় আওয়ামী না বিএনপি দেখে লোক নেওয়া হয়নি। ফলে তারা যখন এখন সিনিয়র হয়েছে তাদের আওয়ামী লীগের প্রতি ন্যাচারাল কোনো অ্যালিজেন্স থাকার কথা না। এবং সেনাবাহিনী উচ্চ পর্যায়েও যে ফলে যে মানে পদবিগুলো যারা প্রমোশন পাইছে তাদের কিন্তু এসিআর এবং যথেষ্ট শক্তভাবে মেনটেন করা হয়। কিন্তু কিছু কিছু কি পজিশনে আওয়ামী লীগের লোক বসানো হয়, আওয়ামী লীগের অ্যালিজেন্স না থাকলে বসানো হয় না।
কিন্তু দ্যাট ডাজন্ট মিন বাংলাদেশে যারাই ব্রিগেডিয়ার হয়েছে, জেনারেল হয়েছে, এরা সবাই আওয়ামী লীগের লোক না হইলে ব্রিগেডিয়ার বা জেনারেল হইতে পারেনি। এই ধারণাটা কমপ্লিটলি ইনকারেক্ট, সোসাইটির অনেকের মধ্যে আছে। আপনি ফ্রেমওয়ার্কটা বুঝেন যে এরা রিক্রুটমেন্টের সময়ই ওই সময় সোসাইটিতে আওয়ামী লীগ বিএনপি বিভাজন দেখে তাদেরকে বিএমএতে ঢুকানো হয়নি যে তারা হুট করে আওয়ামী লীগ হয়ে যাবে না। এবং ওভাবে করে আর্মিকে কন্ট্রোল করা যায় না। আর্মিকে কন্ট্রোল করা হয় কিছু এক্সক্লুশনের মাধ্যমে। এক্সক্লুশনের ক্রাইটেরিয়াটা কি, যে কারো যদি বিএনপির কোনো আত্মীয় থাকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু যারা প্রমোট হয়েছে তারা আওয়ামী লীগের অ্যালিজেন্স থাকলেই কর্নেল উপরে প্রমোশন পাইছে। দিস আইডিয়া ইজ নট কারেক্ট জানানো হয়। সেই প্রেক্ষিতে 3 তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয়। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। হাসিনার বিশ্বস্ত ওয়াকার 3 তারিখের এই কনফারেন্সটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং আমি বুঝি না কেন এই যে আপনার এই স্বৈরশাসকরা তাদের পতনের আগের মুহূর্তে এই ধরনের একটা মিটিং করে। এই ধরনের একটা মিটিং ইয়েতে হয়েছিল 1-11 সময় হয়েছিল, যে সময় আই থিঙ্ক সাভারে মানে অল অফিসার্স বা যে ধরনের একটা বড় একটা কনফারেন্স হয়েছিল। সো ওই মিটিংগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে সেনা প্রধান, যিনি সময় খুব কনফিউশনে থাকেন মুভ করবো কি মুভ করবো না, উনি তার পুরো বাহিনীর কাছ থেকে একটা মাইন্ডসেট পেয়ে যান। সো 3 তারিখের এই মিটিংয়ে যেটা হয়, ইলিয়াস হোসেনের পরে ঠিকটাই বলবেন যে খুব স্পষ্ট সিগন্যাল আসে অফিসার্সদের কাছ থেকে যে মানুষ এই আর্মির অফিসার সৈনিক এরাও আজকে এই সরকারের পক্ষে নাই, আপনি মুভ করেন। ইন এ ওয়ে ওই ডিসকাশনটা ওই মিটিংটাতে কিন্তু ওই জিনিসটাই বেরিয়ে আসছিল। এবং কেন এই ধরনের একটা মিটিং শেখ হাসিনা করে, আমি ওই মিটিংয়ের আগে হাসতেছিলাম যে এই মিটিং উইল বি শেখ হাসিনার জন্য লাস্ট ডিজাস্টার, বিকজ এই মিটিংয়েই সকল অফিসার্সরা একটা সিগন্যাল দিবে, অনেকে একটা সিগন্যাল দিবে যে না, আপনার এভাবে আর্মি এখন চুপ করে বসে থাকতে পারে না। দিস অলসো গোজ টু দ্য আমার ওই স্টেজিং থিওরি যে 15 বা 16 তারিখে আর্মিতে এই ধরনের কোনো মিটিং হলে কোনো অফিসাররা এটা কোনো কিছু বলতো না, হ্যাঁ, বিকজ তখনও ঘটনা প্রভাবও এইভাবে করে যায়নি। মরাল আউটরেজ, এরিকা চ্যানওয়েথের থিওরি, এইটা এখনও ওই স্কেলে পৌঁছেনি। কিন্তু এর মধ্যে শেখ হাসিনা ইয়ে দিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছে, শত শত বাচ্চা ছেলেকে মেরে ফেলা হয়েছে। সো মরাল আউটরেজ এই সময় এমন জায়গায় গেছে এবং অ্যালিস্টরাও পক্ষ ত্যাগ করছে। কেন ত্যাগ করছে? মোরাল আউটরিচের কারণে। তারপরে শেখ হাসিনার টিকে থাকার সুযোগ নেই। এবং এই সময় আর্মি হচ্ছে লাস্ট বাধা। বিকজ আর্মি লাস্ট বাধা কেন? বিকজ আর্মির কাছে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সামরিক অর্গানাইজেশন। সো সে চাইলে পুলিশকে নিবৃত্ত করতে পারে, সে চাইলে একটা গণহত্যা চালাতে পারে, সে চাইলে আর্মি শেখ হাসিনাকে সরাই দিতে পারে। তো ওই যে পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা তো চাইলে এক্সারসাইজ করা যায় না। এবং স্পেশালি আর্মির ভিতরেও অনেক ফ্যাকশন আছে। কিন্তু ওই মিটিংটাতে দেয়ার ওয়াজ এ ভেরি ক্লিয়ার সিগনাল যে অফিসাররা খুব স্পষ্টভাবে সিগন্যাল দিচ্ছেন যে না, আপনাকে এখন পক্ষ চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে আন্দোলনের ধারাবাহিকতা এবং আন্দোলনের সাফল্য। এবং আমি এখানে একটু বলতে চাই যে আসলে আমি কী কারণে এই মাস্টার মাইন্ড এবং সেন্ট্রাল প্ল্যানিং থিওরিটাকে কমপ্লিটলি ডিসকাউন্ট করি। এই কোনো ধরনের মাস্টার মাইন্ড এবং সেন্ট্রাল প্ল্যানিং ছাড়াই বাংলাদেশের বাইরে অনেক অফিসারকে আমি চিনি, ওনাদের অবদান আপনারা কখনো জানবেন না, ওনারা সেটা স্বীকৃতিও চাইবে না। কী পরিমাণ প্ল্যানিং করা হয়েছে এই মিটিংয়ে, যেন অনেক অফিসার গিয়ে হাত তুলে কথা বলে এবং কি বলবে একদম প্ল্যান করে করে লিখে দেওয়া হয়েছে। আমি বলবো না যে সেই লেখা অনুসারে ওনারা এক করছে, সবারই এজেন্সি আছে। দেয়ার ওয়াজ এ লট অফ এফোর্ট ফ্রম রিটায়ার্ড অফিসার্স। তারা সেনাবাহিনীর তাদের সার্ভিং অফিসারদের উপরে চাপ দিচ্ছে যে তোমরা মুভ করো, দিস ইজ আমাদের গোল্ডেন টাইম। এইবার যদি তোমরা আমরা হেরে যাই, তাহলে কিন্তু শেখ হাসিনা টিকে গেলে আমাদের আর মুক্তির আর সুযোগ নেই। সো দিস আর দ্য কাইন্ড অফ প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড ওয়ার্ক দ্যাট যেটা গ্লোবালি রিটায়ার্ড অফিসাররা করছেন। এবং সেনাবাহিনীর অফিসাররাও তারা নিজে ওই সময় চাকরির ঝুঁকি নিয়েও এটা করছেন। হ্যাঁ, হাউ ক্যান ইউ সে যে বিডিআর অফিসার ইনসিডেন্টটা তারা ডিফারেন্ট? বিকজ দে নিউ দ্যাট শেখ হাসিনা যদি তারপরে রয়ে যায়, তাদের সবাইকে স্যাক করা হবে, কোর্ট মার্শাল করা হবে, অনেককে এমন ইয়েও করতে হতে পারে, আরও কঠিন শাস্তি হতে পারে। সো হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি। 3 তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল, যে মোনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল, রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এ সময় পুরো দিস আর দ্য কাইন্ড অফ থিংস আর্মিকে তখনও সাটল হইতে হচ্ছে। আর্মি চাইলে হ্যাঁ, তাহলে 3 তারিখে আর্মি কেন? আর্মির কাছে ট্যাঙ্ক আছে, এয়ারক্রাফট আছে, আর্মি গিয়ে মুভ করে শেখ হাসিনাকে কেন সরাই দিয়ে আসেনি? সো থিংস আর এসকেলেটিং। আপনাকে এসকেলেশনের টাইমটা দিতে হবে
এবং আর্মির কাজ না, আর্মি সবার লাস্টে গিয়ে মুভ করবে, সবার লাস্টে পক্ষ চেঞ্জ করবে। সো দিস ওয়াজ লাস্টে যখন সব কিছু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। দরবার রুমে পিন পতন নীরবতা লক্ষ্য করা গেছে। মূলত এই মুনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে। সো লিটারালি কিন্তু সেদিন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার বলছে, ওই আয়ুব বাচ্চুরের গানটা বলছেন, উড়াল দিব আকাশে। হ্যাঁ, সো আমি জেনারেল ওয়াকারকে নিয়ে কিছু কথা বলি। সো জেনারেল ওয়াকার বাংলাদেশ আর্মির, আমি বলবো যে আসলে আমাদের জন্য একটা সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতো একটা অফিসার চিফ অফ আর্মি স্টাফ আছেন, যিনি উনি অত্যন্ত ধার্মিক একটা মানুষ। আমার কাছে মনে হচ্ছে উনি একটু কনফিউজড এবং উনি একটু ভীরু। এটা আমার দূর থেকে অবজারভেশন, এমন না আমার কোনো খুব হিডেন ইনসাইট আছে। সো দ্যাট কাইন্ড অফ আমার কাছে মনে হয় যে ওনাকে একটু রিলাক্টেন্ট করে টু অ্যাক্ট। সেকেন্ডলি, উনি যেহেতু শেখ হাসিনারই রিক্রুট এবং ওনার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, ওনার আত্মীয়তার সম্পর্ক নিয়ে একটা বাজে কথা আমার বন্ধু আনিক ভাই বলে, আমি এটা, উনি আওয়ামী না, হি ওয়াজ হাম্পিং এন আওয়ামী। সো সেই জায়গায় গিয়ে ওনার একটা ভয় থাকে যে বিএনপিপন্থী অফিসাররা ওনাকে সরাইতে চায়। সো সেনাবাহিনীর ভিতরে ওনাকে সরানোর জন্য অনেক ধরনের ঘটনা ঘটবে। সো দিজ আর দ্য থিংস, ওই বিএনপিপন্থী অফিসাররাই আসলে ওনাকে সরাইতে চায়। বাট লুক, আমি মনে করি জেনারেল ওয়াকার লাস্টের কয়েকটা দিনে যেভাবে ম্যাচিওরলি ঘটনাটাকে হ্যান্ডেল করেছে, এইটা ওনাকে একটা লেজিটিমেসি দিয়েছে এবং ওনাকে একটা অথরিটি দিয়েছে। আজকে উনি যদি সরে যায় তাহলে কিন্তু আর্মিতে কাউন্টার অনেক কিছুই হতে পারে। আমার কাছে ইলিয়াস এবং পিনাকির ভিডিও মনে হয় যে এই ধরনের প্রমোশন আকাঙ্ক্ষী অফিসারদেরই নাড়াচাড়া। বাট আই থিঙ্ক এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের অবশ্যই জেনারেল ওয়াকারের সাথে থাকতে হবে, যেন উনি গণতান্ত্রিক প্রসেসে এতদিন যে সহযোগিতাটা করে যাচ্ছেন, এই সহযোগিতাটা বহাল রাখতে পারেন, সেনাবাহিনী যেন অস্থিতিশীল হয়ে না যায়, যেটা ইলিয়াস হোসেন ভাইরা করতেছেন। সো এই মিটিংয়েও আমরা দেখি, আমি এই মিটিংয়ের পরে মিটিংয়ে থাকা বেশ কয়েকজন অফিসারের সাথে কথা বলছি, তারা বলছেন ওনাকে খুব নার্ভাস দেখাচ্ছিল, উনি কী করবেন বুঝতে পারতেছেন না। সো দিস ইজ দ্য কাইন্ড অফ থিংস পিপল গোজ থ্রু। হ্যাঁ, আপনি বলতেন সেনাবাহিনী, উনি তো কাছে আর্মস আছে, ওনার কাছে ট্যাঙ্ক আছে, ওয়াই উনি গিয়ে কেন তখন হাসিনাকে সরাই দিবে না, হাসিনা তো গণহত্যা করেছে না। সেনাবাহিনী উইল নট ওয়ার্ক লাইক দ্যাট। সেনাবাহিনী জনগণ যখন সম্পূর্ণভাবে সফল হবে তখনই মুভ করবে। এটাই চেনওয়েতের থিওরি, জিন শার্পের থিওরি। এটা সেনাবাহিনীর ব্যর্থতা না, এটা জনগণের সাফল্য, যে জনগণ তখন সেনাবাহিনীকে বাধ্য করেছে যে তোমার পক্ষ পরিবর্তন করো, কারণ গণসম্মতি তখন সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এবং সেই জায়গায় গিয়ে আসলে ওই 3 তারিখের ঘটনাটা জেনারেল ওয়াকারের জন্য ভালো একটা সিগন্যাল ছিল যে উনি জানেন যে পুরো বাহিনী তার সাথে আছে, ফলে উনি কিছু ডিসাইসিভ অ্যাকশন নিতে পারবেন। আচ্ছা, এই 3 তারিখের ঘটনাটা মনে রাখবেন যে 3 তারিখে জেনারেল ওয়াকার কনফিউজড, এবং এইটার পরে ইলিয়াস হোসেনের পরের কিছু ক্লেম আছে আসিফ নজরুল নিয়ে, তাতে দেখবেন যে আসলে একই ভিডিওতে উনি সিচুয়েশনকে কীভাবে বুঝতেছেন তার ভিত্তিতেই বোঝা যায় ওনার ক্লেমগুলো কীভাবে ফেক। একদম আমি ক্লিনলি বলতেছি এটা ফেক। আমি তো একটা জিনিস হয় নাই সেটা তো বলতে পারা যায় না, কিন্তু আপনি ঘটনার প্রোগ্রেশন দিয়ে বুঝতে পারবেন যে এইটা যখন ঘটতেছে, যখন জেনারেল ওয়াকার কনফিউজ, তখন উনি গিয়ে আবার কতগুলো জেনারেলকে আসিফ নজরুলের সাথে বসে তাকে চিফ অফ আর্মি স্টাফ বানানোর প্ল্যান করতে পারে না, বিকজ এই জায়গাগুলোতে ইলিয়াস হোসেন ইজ ভেরি ভেরি রাইট। আই থিঙ্ক উনি এই সময় কোনো সেনাবাহিনী অফিসারদের কাছ থেকে এই ডকুমেন্টসগুলো বা আইডিয়াগুলো পাইছেন, তারা তাকে ঘটনার ধারাবাহিকতা সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিয়েছেন। সে ওনার এক্সপ্লেনেশনটা অনেক ভালো, ওনার সিকোয়েন্স অফ ইভেন্টস খুব ভালো, বাট ওনার এক্সপ্লেনেশনটা ওনার মন গড়া। শুধু মন গড়া বলাটাও ঠিক হবে না, ওনার নিজের চিন্তা পদ্ধতির থেকে। সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল। 4 তারিখ গুলি করে হত্যা করছিল, লেটস সি উনি আরও কিছু ডিটেলস দেন। আমি তো সেনাবাহিনী গুলি করার একটা যে ভিডিও এটার কথা জানি, আরও 2-3টা এভিডেন্সের কথা জানি, কিন্তু এটা যে সেনাবাহিনী কোনো গণহত্যায় পার্টিসিপেট করেনি এটা ভেরি ক্লিয়ার। প্ল্যানিং তো ছিলই, তখন তো যেই সিচুয়েশন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি প্ল্যানিং করবা, ছাত্র জনতাকে দমন করবা, সেনাবাহিনী হ্যাজ টু ডু ইট। সে যদি না করে, ওই প্ল্যানটা না করে, এটা আনলফুল কমান্ড। কিন্তু সে গণহত্যায় পার্টিসিপেট করতে গেলে ওটা আনলফুল কমান্ড। কিন্তু কিভাবে কেপিআই রক্ষা করতে হবে, প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হলে রক্ষা করতে হবে, এটা সেনাবাহিনীর দায়িত্ব।
সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট। কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে, আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে। দ্যাট ইজ রাইট। এই অস্পষ্টতাটাই আমি তখন ওই সময় চলমান অবস্থায় ব্যাখ্যা করছি। 95% অফিসার্স ওয়ার এগেইনস্ট দিস রেজিম, কিন্তু 4-5% অফিসার তো এই গুলি চালাইছে। কিন্তু সার্বিকভাবে আর্মি যে দায়িত্ব পালন করছে তারা তাদের রুটিন ডিউটি পালন করছে। আর্মি, ইফ আই এম নট মিস্টেকিং, শনিবারে যখন ব্ল্যাকআউট হলো তারপরে আর্মির ভূমিকাটা আমি খুবই মনে করি, অস্বচ্ছ মনে করি, এবং যে ইন এ ওয়ে যে আর্মি দাঁড়ায় থেকে কিছু করে নেই, গণহত্যায় পার্টিসিপেট করে নেই, কিন্তু ছাত্র জনতার উপরে যখন পুলিশ এবং ছাত্রলীগ গণহত্যা চালাইছে ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখছে। দ্যাট ইজ সামথিং আমি মরালি ইনকংগ্রুয়েন্ট মনে করি। কিন্তু তারপরও আর্মির পিপল ক্যান সে দ্যাট না, আমি গণহত্যায় পার্টিসিপেট করি নাই, কিন্তু আমার এটা ছাড়া তখন কোনো করার ছিল না। এবং আমি ন্যারেটিভ স্পেস থেকে বলতে পারি সেই সময় শেখ হাসিনার পতন অবভিয়াস হয়ে ওঠে নাই যে আর্মি পক্ষ চেঞ্জ করবে। আর আর্মি কেন, সিভিল সোসাইটিও তখন পক্ষ চেঞ্জ করে নাই। এখন পর্যন্ত ব্যুরোক্রেসি কখনোই পক্ষ চেঞ্জ করেনি, পুলিশ তো কখনোই পক্ষ চেঞ্জ করেনি। সো দায় শুধু আর্মির কেন? 4 আগস্ট সবার প্রথম 24 ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। ওয়াই বিকজ তখন শেষ সময় চলে আসছে, ছাত্র জনতার উপরে যে হামলা হয়েছে, যে মরাল আউটরেজ তৈরি হচ্ছে, এরপরে তো আপনি আসলে থাকতে পারবেন না। সো দ্যাট ওয়াজ এ পয়েন্ট। এগেইন যদি আমি চেনওয়ার্থের ইয়েতে চলে যাই, যে যখন একদিন ঘটনা ঘটে, সেই ঘটনাতে ছাত্র জনতার উপর আক্রমণ হয়, সে আক্রমণের ভিডিও এবং বিভিন্ন জিনিস সাধারণ মানুষ জানে, মানুষ আরও ক্ষুব্ধ হয়, পরের দিন আরও লোক রাস্তায় নেমে আসে। সেটা বাড়তে একসময় আমরা যেটাকে বলি এক্সপোনেনশিয়াল গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেটা আমাদের কোভিডের সময় আপনারা জানেন যে কোভিড প্রথমে 40 জন, তারপরে 40 থেকে এটা যে বাড়তে থাকবে জিওমেট্রিকভাবে, দেন এটা এক্সপোনেনশিয়ালভাবে চলে যাবে, এবং তারপর এটা হুট করে অনেক বেশি হয়ে যায়। সো সেই জায়গায় গিয়ে 4 তারিখ 5 তারিখ এক্সপোনেনশিয়াল গ্রোথের টাইম চলে আসছে। তখন সেনাবাহিনী ওই মরাল আউটরিচ হয়েছে, সেনাবাহিনী হইতে শুরু করে সবাই তখন পক্ষ চেঞ্জ করে ফেলছে। দ্যাট ইজ এটা আন্দোলনের সাফল্য। এটাই কিন্তু আবার আপনার বোঝার ফ্রেমওয়ার্ক। এটা কোন কারণে 3 তারিখ বা তার আগের দিনগুলোতে সেনাবাহিনীর ভূমিকা অস্পষ্ট, কোন কারণে সেনাবাহিনী তখন ধীরে ধীরে পক্ষ চেঞ্জ করা শুরু করছে। 5 তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। সকাল 10টা পর্যন্ত আর্মি কড়াকড়িভাবেই দায়িত্ব নিয়েছিলেন, বিশেষ করে গণভবনের আশপাশে 12টা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ। এখানে 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডের কথাটা খুব বলতে হবে। আর্মির সাথে 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডের বিষয়টা পার্থক্য আছে, বিকজ 46 ইনফ্যান্ট্রি ব্রিগেড হচ্ছে সেনাবাহিনীর এখানে ব্রিগেডের আমি নাম ভুলে যাই, ওনার নামটা একটু পরে উনি বলবেন। হি ইজ ভেরি লয়াল। কিন্তু ইন্টারেস্টিং কিছু ঘটনা ছিল, 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডের অফিসারদের সাথে আমাদের যোগাযোগ ছিল। তারা বলতেছিলেন যে আমাদেরকে এখনও আদেশ দেওয়া হয়নি, কিন্তু আমরাও রেডি আছি যে আমাদের উপরে যদি আদেশ দেওয়া হয় আমাদের বন্দুকের নল ঘুরে যাবে। হ্যাঁ, সো ইভেনচুয়ালি আর্মিকে যে রুটিন দায়িত্ব পালন করতে হচ্ছে এটা করতে হচ্ছে। কিন্তু এই সময় 46 ইনফ্যান্ট্রি ব্রিগেড আসলে বাংলাদেশ আর্মির এখন ওই স্বাধীনতার পরপরই যে ব্রিগেড কমান্ডার এবং লয়ালিটি, ব্রিগেড কমান্ডার বা একটা ইউনিটের কথা শুনে বাহিনী একসাথে মুভ করে যায়, এগুলো নাই। এগুলো মুক্তিযুদ্ধের সময়, যেহেতু ওই সময় মুক্তিযোদ্ধারা এক একটা ইউনিট হিসেবে কাজ করছে, সে সময় আর্মির অফিসারদের সাথে ট্রুপসদের একটা ডিপ বন্ডেজ তৈরি হয়েছে। তারা একসাথে হাটে মাঠে ঘাটে একসাথে খাইছে, ঘুমাইছে, যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে। এবং ট্রুপসরাও মনে করে যে আমাদের সিও সাহেব যদি দেশের প্রেসিডেন্ট হয়ে যান তাহলে আমরাও আজকে বাংলাদেশের রাষ্ট্রের মালিক হয়ে যাব। সো দ্যাট কাইন্ড অফ ক্রিয়েটেড এ লয়ালিটি, যেই লয়ালিটি প্যাটার্ন থেকে এটা জিয়াউর রহমানের ক্রেডিট যে উনি কুগুলো দমন করছিলেন, এবং তারপরে আর্মিতে যে রিস্ট্রাকচার করা হয়েছে, আর্মিতে যে প্রফেশনালিজম আনা হয়েছে, আর্মিকে যে এই যে টাকা পয়সার লোভ দেখানো হয়েছে, এগুলোও আর্মিকে স্পেসিফিকেশন করা, আর্মিকে একটা অভ্যুত্থানকারী বাহিনী থেকে একটা নিয়মতান্ত্রিক বাহিনীতে রূপান্তরিত করার ওই ঘটনার পরে এখন আমি মনে করি না আসলে আমি নিজেও মাঝে মাঝে বলি হ্যাঁ 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডকে রাখা হয়েছে বিকজ তারা শেখ হাসিনার প্রতি লয়াল। আই ডোন্ট থিঙ্ক শেখ হাসিনা, হ্যাঁ ইট ভেরি ওয়েল পসিবল যে 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডে সেইভাবে অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার পরিবারের সাথে কানেক্টেড, শেখ পরিবারের সাথে কানেক্টেড, আওয়ামী লীগের সাথে কানেক্টেড, দিস ভেরি ওয়েল পসিবল। কিন্তু এটাও যে ঠিক আমি মনে করি না, বিকজ 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডে একটু বললাম জুনিয়র অফিসাররাই আমাদের সাথে যোগাযোগ ছিল, আমার সাথে না, আমাদের কিছু বন্ধু বান্ধবের সাথে যাদের কাছ থেকে আমি ইনফরমেশন পাই, যে তারা বলতেছে যে জিয়া ভাই ইটস নট গোয়িং টু হ্যাপেন, ওদের সাথে আলাপ হয়েছে,
তারাই বলছে যে এটা বন্দুক উল্টে যাবে। সো ওই লয়ালিটি প্যাটার্নটা নাই, বাট স্টিল 46 ইনফ্যান্ট্রি ব্রিগেড ইজ মোর লয়াল বিকজ ওখানে ওভাবে হ্যান্ডপিক করা হয়েছিল তাদেরকে। হ্যাঁ, ট্রুপসদেরকে ওভাবে হ্যান্ডপিক করা যায় কিনা আমি জানি না। অ্যামুনেশন ফায়ার করা হয়। 4 তারিখ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং ডিজিডিজিএফ এর সারা রাত নির্ঘুম কেটেছে। 3 থেকে 5 তারিখ পর্যন্ত ওকে দেখেন 4 তারিখ, তার মানে 4 তারিখেও কি হচ্ছে কেউ জানে না। একটু পরেই দেখবেন ইলিয়াস সাহেব ক্লেম করবে যে 3 তারিখে আবার কিন্তু আর্মির কিছু জেনারেল বসে আসিফ নজরুলকে একসাথে মিটিং করে প্রধান উপদেষ্টা বানানোর প্ল্যান করছে। সো এই যে ইলিয়াস হোসেনের প্রথম ভিডিওর প্রথম অংশ, যেটা প্রচুর ফ্যাক্ট বেস, হ্যাঁ, লট অফ গুড এভিডেন্সেস, কিন্তু গুড স্টোরি টেলিং, কিন্তু এটার সাথে পরে ওনার যে স্টোরি টেলিং বানানো গল্প, এটার কোনো মিল নাই। আগাইতে থাকি। গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক। 5 তারিখ সকাল ঠিক 9টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান। শেখ হাসিনা ওকে, সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, যেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন, শেখ হাসিনা গালিগালাজ করে, জয়ের সাথে কথা বলা হয়। এই স্টোরিটা আমি অনলাইনে পড়েছি। এই স্টোরিটা খুব সম্ভব জুলকারনাইন সায়ের লিখেছেন বা যে কেউ একজন লিখেছেন। আবার দ্যার ইজ অ্যানাদার স্টোরি আমি যেটা পড়ছি যেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে। সো এই স্টোরিটার মধ্যে কোনটা কারেক্ট আমি জানি না। আমি চাইলে চেক করতে পারবো, বন্ধু বান্ধবের সাথে কথা বললেই আমি কোন স্টোরিটা কারেক্ট জানতে পারবো। মেবি আমি একটা বই লিখতেছি, মেবি আমাকে কোন স্টোরিটা কারেক্ট জানতে হবে। বাট আমি এটা বলতে পারি যে আমি আমাদের ইলিয়াস হোসেন ভাই যে স্টোরিটা এখন বলবেন, স্টোরিটা আগে শুনি নেই। আমার কোনো কেউ আমার আস্থাভাজন কেউ আমাকে এটা বলছেন তা না, আমি অনলাইনে স্টোরিটা পড়ছি। কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন। এ সময় 3 বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা। জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন, তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই। এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন। সজীব ওয়াজেদ জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে 2 তুকারি করে হুমকি দিতে থাকেন, তোর কোন বাবা তোকে চিফ বানাইছে, তোর বউ ছেলে মেয়ে। হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সেটা হচ্ছে যে আমি যেটা পড়ছি, যেটা অনলাইনে ভাইরাল হয়েছে, এটা কিন্তু এক্স্যাক্ট সেম স্টোরি। তার মানে কি ইলিয়াস হোসেন সেটাই পড়ে দিলেন নাকি আসলে উনি ফ্যাক্ট চেক করছেন? আমি মনে করি ওনার ফ্যাক্ট চেক খুব দুর্বল, যেটা ওনার ন্যারেটিভের সাথে মিলবে ওটা আমি বলে দিবেন। সো আই ডু নট নো উইচ ইজ এইটা কত কারেক্ট, বাট মেবি দিস ইজ কারেক্ট। কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে। রাগান্বিত হয়ে এরপরে সজীব ওয়াজেদ জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরই মধ্যে 9:30 বেজে আমি এখানে একটু ইলিয়াস হোসেন ভাইকে প্রশংসা করতে চাই যে সো গুড স্টোরি টেলিং, সো গুড ভিজুয়ালস। উনি প্রত্যেকটা কথার সাথে যেভাবে ছবিটা মিলায় দেন, যেভাবে একটা ছোট্ট ক্লিপ নিয়ে আসেন, হি ইজ অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট স্টোরি টেলার। এটা একদম অস্কার পাওয়ার যোগ্য। এটা আসলে ইংলিশ করে দেওয়া উচিত। জাস্ট মানে স্টোরি টেলিং কীভাবে, এটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড জিনিস। একই সাথে এটা ওই পিনাকি ভট্টাচার্য ক্রিটিক্যাল ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং করতেছেন, ওখানেও পড়ানো উচিত যে কীভাবে মিস ইনফরমেশন ছড়াইতে না হয়, বা মিস ইনফরমেশন ছড়াইতে হইলে কীভাবে ফ্যাক্ট ফিকশনকে ম্যাচ করতে হয়। যায় শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনাপ্রধান হাসিনাকে 2টি বিকল্প দেন, পদত্যাগ অথবা গ্রেফতার। ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে। মবটি যখন গণভবন থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে চলে আসে, এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান। এ সময় এসএসএফ এর 2-1 এগিয়ে আসতে। সো দ্যার ইজ অ্যান ইন্টারেস্টিং ক্লেম যে সেনাপ্রধান পদত্যাগপত্রে সাইন করাইছে জোর করে, কিন্তু ওই পদত্যাগপত্র কই? হ্যাঁ, সো দ্যার ইজ দিস ক্লেম যে আসলে পদত্যাগপত্র নাই, এ ধরনের একটা আলোচনাও আছে। বাট এগেন আমি এই জায়গাটা আমার কাছে খুবই পরিচিত লাগতেছে, বিকজ আমি স্টোরিটা পড়ছি আগে। চাইলেও সেনাপ্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন। পদত্যাগের পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে সেনাপ্রধান হাসিনাকে বলেন, জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়িতে গিয়ে। হ্যাঁ, শেখ হাসিনা যে একটা স্পিচ দিতে চাইছে, ওনাকে দেওয়া হয়নি, এটা আমি কয়েকজনের কাছে শুনছি। সো দিস ইজ পসিবলি কারেক্ট। আমার কাছে মনে হচ্ছে ইলিয়াস হোসেনের এই স্টোরিটা কারেক্ট। উঠুন,
জনগণ গণভবনে ঢুকে পড়ছে। সেনাবাহিনীর মতে শেখ হাসিনা সেদিন মাত্র 5 মিনিটের জন্য বেঁচে গিয়েছেন, তা না হলে দ্যাট মে নট বি ট্রু বিকজ উত্তরার থেকে যে এই অংশটা রওনা হয়েছিল তারা গণভবনে কখন পৌঁছাইছে সেটার সাথে টাইমিং এগেইন আমি সে সময় তো অনলাইনে লাইভ ফলো করতেছিলাম, স্ট্যাটাস দিচ্ছিলাম। দিস মে নট বি ট্রু যে 5 মিনিটের জন্যই বেঁচে গেছে। তাকে ধরে ফেলত। হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট 3টি রুট প্ল্যান করা হয়েছিল। প্ল্যান এ, গণভবন থেকে গাড়ি বহরে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট দিয়ে তেজগাঁও বিমানবন্দরে ঢুকে ঢাকা সেনানিবাসে প্রবেশ এবং তারপর বেস দিয়ে বিমান বাহিনীর রানওয়েতে প্রবেশ। সেখান থেকে বিমান বাহিনীর C-130 যে বিমানে ভারতে উড্ডয়ন। দুর্ভাগ্যজনক ছিল তা হলো হেলিকপ্টারে যাওয়া। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার ফাঁকি দিতে জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। ওকে, আমি যেটুকু পাস করলাম সেই জায়গাতে ইলিয়াস হোসেন উনি বলছেন যে কিভাবে কোন পদ্ধতিতে শেখ হাসিনা ভারতে গেছেন এবং সো বেসিকলি 3টা রুট প্ল্যান করা হয়েছিল অংশমুখ। সো যেটা এখানে ওনার খুব ইন্টারেস্টিং একটা ক্লেম আছে, ক্লেমটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে যখন প্রথমে আগরতলা গেল, আগরতলাতে ওই প্লেনটাকে নামার অনুমতি দেওয়া হয়নি, তারপরে দিল্লিতে নামার অনুমতি দেওয়া হয়নি, এরপরে কোন একটা এয়ারপোর্টে নামার অনুমতি দেওয়া হয়েছে। তার আগে পর্যন্ত জেনারেল ওয়াকার ভাষণ দিচ্ছিলেন না। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং ক্লেম। এটা যদি ট্রুথ হয়ে থাকে তার মানে জেনারেল ওয়াকার তখনও নিশ্চিত হতে চাইতেছিলেন যে দিস ইস্যু হ্যাজ বিন রিজলভ, বিকজ প্লেনটা যদি ফ্লাইটে থাকে এটাকে যদি আবার ফেরত আসতে হয়, ওটা তো বাংলাদেশের প্লেন, এখানে আমাদের এয়ারফোর্স অফিসাররা আছে। সো এটা যদি ফেরত আসে এটাকে তো আবার বাঁশে নামার অনুমতি দিতেই হবে, এটাকে তো তেল করে এটাকে আকাশে এটা ধ্বংস করতে দেওয়া যাবে না। সো দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ সিনারিও জেনারেল ওয়াকার ওয়েট করতেছিলেন। সো এই জায়গাটাতে আমি এটা আমি শুনি কি বলছেন, এটা শুনি। ফুল ফুয়েল লোড করা হয়, ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ পর্যন্ত চলে যাওয়া যায়। মোট 9 জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোনো ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে। বিমানটি প্রথমে যশোরের উপর দিয়ে কলকাতায় পৌঁছালে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন, কিন্তু কলকাতায় ল্যান্ডিংয়ের পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায়। আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয়। সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয়। দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে। বিমানের একজন পাইলটের বরাত দিয়ে জানা যায় এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ এয়ারবেজে নামার অনুমতি পায় C-130 জুলিয়েট, যেখানে অজিত ধওয়াল তাকে রিসিভ করেন। অবতরণে জটিলতার কারণেই 5 তারিখ সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বারবার দেরি করছিলেন, কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন। তারপরই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এক ফেরাউনের হাত থেকে। অ্যামেজিং স্টোরি। আই হোপ দিস স্টোরি ইজ ট্রু এবং আই থিঙ্ক দিস স্টোরি ইজ ট্রু। ইট মেক্স সেন্স, কিছু কিছু জিনিস র্যাশনালি মেক সেন্স করে, যেহেতু আগের একটা পড়া স্টোরির সাথে মিশি আমি মিলে গেছে। আমি এখানে এই জায়গাটাতে একটু আসতে চাই যে আনসার্টেনিটির বিষয়টা। আমাদের ইউটিউবাররা যখন একটা ভিডিও বানান, একটা স্টোরি বলেন, বা আগে কি ঘটছে, মানুষ কিভাবে রিয়াক্ট করতেছে এটা বলার সময় তারা চিন্তা করেন না যে আজকে আমাদের যেটা আমরা ইংরেজিতে বলি যে আমাদের অ্যাডভান্টেজ অফ হিন্ডসাইট আছে, আমরা এখন জানি যে আগে কি ঘটছে। কিন্তু 5 তারিখে সেনাপ্রধান ওই বিকালে যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হচ্ছেন যে উনি শেখ হাসিনা নামে নেই, হি ক্যানট টেল যে শেখ হাসিনা ফেরত আসবে না। হি ক্যানট টেল শেখ হাসিনা ফেরত আসার পরে আরেকটা ঘটনা ঘটে শেখ হাসিনা আবার রিইনস্টেট হবে না। এই যে আনসার্টেনিটি, না উই ক্যান র্যাশনালি সেটা হবে না, বাট স্টিল নিশ্চিত হইতে হয় কিছু কিছু জিনিস। হ্যাঁ, সো এই যে আনসার্টেনিটির কারণে অনেক কিছুই করা যায় না, এবং এই কারণেই আপনি ষড়যন্ত্র তত্ত্বগুলো আপনি যখন যেই সময় ঘটনাগুলো ঘটতেছে ওই সময় আনসার্টেনিটিটা মাথায় রাখেন। যে আমি আসিফ নজরুল ভাইয়ের দেশ পরিচালনার ভক্ত না, আমি ওনার অনেক সমালোচনা করি, আমি অনেক সমালোচনা করতে পারি না কিছু টেকনিক্যাল কারণে, কিন্তু ওনাকে উপদেষ্টা বানানোর জন্য যেটা একটা ক্লেম এখানে ইলিয়াস হোসেন ভাই করছেন যে তার আগে কয়েকজন অফিসার মিলে ষড়যন্ত্র করতেছিল। হাউ ডু দে নো দ্যাট শেখ হাসিনা পতন হবে? আর সেই জেনারেলদেরকে কে পারমিশন দিছে? কোন জেনারেল? 3 তারিখে না মিটিং করছে, যেটা একটু পরে আসবে, এটা পসিবল আমি আরেকটা সেকেন্ড ভিডিও করব, যেখানে শেখ হাসিনার নামও পর্যন্ত নিশ্চিত হতে পারতেছে না চিফ অফ আর্মি স্টাফ। সো দিস ইজ হাউ পিপল থিঙ্কস। সো এই জায়গাগুলোতে আমি মনে করি যে ইলিয়াস হোসেন ভেরি ফ্যাক্ট বেস। উনি আই থিঙ্ক কিছু
ভালো ফ্যাক্ট চেক করছেন, বিকজ এই ঘটনাগুলো অনেকেই জানে যারা ইনসাইডে ছিল, ফলে তারা ওনাকে ভালো গাইড করছে। কিন্তু এরপরে ওনার ফিকশন যখন শুরু হবে তখন উনি ওনার মনের মাধুরী হিসাবে উনি ওনার শত্রু নিধন করবেন, ওটা পরে আসতেছি। হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে, কিন্তু 3 থেকে 5 তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনো আমাদের কাছে অজানা। 3 তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিং এর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। শুরু হয় রিয়েলি? ইয়েস, ইউ ক্যান সে এটা শেষ। ইয়েস, হ্যাঁ, আমিও 3 তারিখে একটা ভিডিও, 3 তারিখে না, আমি অ্যাকচুয়ালি তার আগে শুক্রবার দিনে একটা, আমি প্রথমবারের মতো বলছি শেখ হাসিনা চলে যাবে এটা নিশ্চিত। হ্যাঁ, ইউ ক্যান সে ও পিনাকি ভট্টাচার্য তো তার আগে বলছে। ভাই, পিনাকি ভট্টাচার্য আজকে 2 বছর ধরে বলে আসছে। সো আমি মানে 16 তারিখেও যখন ইয়েতে আর্টিকেল লিখছি, ডিপ্লোমেটে আর্টিকেল পাঠাইছি, আমি তো ফার্স্ট ওয়ান যে বিদেশি পত্রিকা আর্টিকেল লিখে আমি জানাইছি যে শেখ হাসিনা পড়বেই, এটার কোনো অন্যথা নাই। হ্যাঁ, কিন্তু তারপর এটা ডেট তারিখ দিয়ে বলা যায় না। সো এবং একটা আনসার্টেনিটি রয়ে যায়, এবং যেই লোকগুলো পজিশন অফ পাওয়ারে আছে, দেখেন আমি বলি একজন ইউটিউবার বা একজন লেখকের বিষয় কি, তাকে তার একটা লেখার বা কথার দায়িত্ব নিতে হয় না, কাজের দায়িত্ব নিতে হয় না। আমি লিখছি শেখ হাসিনা পড়বে, শেখ হাসিনা না পড়লে কী হয়েছে, আমাকে কেউ চার্জ করবে? কিচ্ছু হবে না। আমি তো বলতে পারি শেখ হাসিনা তো পড়বেই। বাট যারা পজিশন অফ পাওয়ারে আছে তারা চাইলেই নিশ্চিত হওয়ার আগে যে কোনোভাবে মুভ করতে পারে না, তাদেরকে নিশ্চিত হইতে হয়। যেটা আপনি দেখলেন যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার ল্যান্ডিং হওয়া পর্যন্ত নিশ্চিত হয়েছে, তারপরে তিনি ভাষণ দিয়েছেন। সো এখন আমরা দেখবো যে ইলিয়াস হোসেনের 3 তারিখে 5 তারিখ নিয়ে সেনাবাহিনী কী করছে এটা নিয়ে গল্প শুরু হবে, অ্যাজ ইফ অফিসাররা নিশ্চিত শেখ হাসিনা পড়ে যাবে, সো তারা সেভাবে মুভ করবে। আরে যদি ইভেন আরও 1 মাসও দীর্ঘায়িত হয়ে অফিস থেকে করে তাদেরকে ঝুলাই দেওয়া হবে, যদি এই ঘটনাগুলো সেটা বলছে ইলিয়াস হোসেন বলতেছে সেগুলো যদি ট্রুথ হয়ে থাকে, মানুষকে এগুলো মাথায় রাখতে হয়, মানুষকে কনসিকুয়েন্স মাথায় রেখে অ্যাক্ট করতে হয়। একমাত্র ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারকে কনসিকুয়েন্স মাথায় রেখে অ্যাক্ট করতে হয় না, বিকজ তাদের কথা কোনো দাম নেই, কথা না হলে কিছু যাবে আসবে না, তারা পরের দিন অন্য কথায় মানুষকে অন্য ডাইরেকশনে নিয়ে যাবেন। কিন্তু যার নিজের প্রাণের ঝুঁকি আছে, আমি একটা অ্যাকশন করলাম, একটা মিটিং করলাম, এই মিটিংয়ের খবর যদি জানে তাহলে আমাকে কোর্ট মার্শাল করা হবে, দে ক্যানট ডু থিংস লাইক দ্যাট। এত সহজ না। ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া 3 তারিখের থেকে যখন সেনাবাহিনীতে পুরো শেখ হাসিনার পতনের সময় ভারতের প্ল্যান বি ঢুকে গেছে। এই প্ল্যান বি হলো আসলে ইলিয়াসদের ভিডিও হলো প্ল্যান বি। 3 তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার 16 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মূলত 5 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ও মানে 3 তারিখে এরা জানতো যে 5 তারিখ শেখ হাসিনা পড়ে যাবে। আই টেল ইউ সামথিং, আমি আসিফ নজরুল ভাইকে বেশি ডিফেন্ড করতে চাই না, বিকজ আমি ওনার সীমাবদ্ধতাগুলো দেখছি। ওনাকে নিয়ে আমার অনেক সমালোচনা আছে যেগুলো আমি সম্পর্কের কারণে বলতে পারছি না, এবং আমি বাংলাদেশের বর্তমান যে দুরবস্থা এটার জন্য ওনাকে বড়োভাবে রেসপন্সিবল মনে করি। এবং আমি আমার লেখায় লিখছি যে আসিফ নজরুল, ছাত্রশক্তির ভাই ব্রাদার্স এবং বাংলাদেশ আর্মিকেও এটার দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ আর্মিকে একটু দেশ তো কম দেই, তাদের যে রেসপন্সিবিলিটি ছিল যে একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেশন সেট করা, সে অ্যাডমিনিস্ট্রেশন উনি সেট করেনি, ওনারা অত্যন্ত দুর্বল একটা অ্যাডমিনিস্ট্রেশন সেট করছেন। আমি ইনিশিয়ালি ভাবছিলাম বিএনপি এটা ঘটাইছে। আমি আমার কিছু বন্ধুবান্ধবদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা আমরা পলিসি বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সো আই ওয়াজ ফিউরিয়াস এট দ্যাট টাইম। আমি বলতেছিলাম যে আসিফ ভাই বিএনপির নির্দেশে বা বিএনপিকে সার্ভ করার জন্য এমন একটা টিম তৈরি করছে যে টিমটা বাংলাদেশকে একদম অধপতন ঘটাই দিবে, আমাদের ঐতিহাসিক সম্ভাবনা নষ্ট করবে। দ্যাট ওয়াজ মাই ইনিশিয়াল হাঞ্চ। আমি অল্প কিছু ক্লোজ সার্কেলে 5-7 জন বন্ধুকে বলছি, দ্যাট ওয়াজ হাউ আই ফেল। বাট পরে আমি দেশে গেলাম, দেশে অনেক কিছু দেখলাম, দেখে আমার তখন মনে হয়েছে যে না, এখানে আসিফ ভাই ওয়াজ নট দি সিঙ্গেল গাই। এখানে ওই ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে ছাত্রশক্তির ভাই ব্রাদার গ্রুপ হ্যাড এ মেজর রোল টু প্লে, কে আসবে না সেটা নির্ধারণ করার জন্য। এবং তারা মেক শিওর করছে কিছু উইক লোক যেন ক্ষমতায় থাকে, যাদের কোনো পলিটিক্যাল লেজিটিমেসি নাই, যারা তাদের পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারবে না, এবং যারা অযোগ্য, ফলে তারা তাদের উপরে ছড়ি ঘোরাতে পারবে। এবং তারা ভাবছিল যে আস্তে আস্তে তারা
রাষ্ট্র ক্ষমতার আরও অনেক উপরে চলে যাবে, কিন্তু দেশ চালানো যে কত কঠিন তারা আজকে 100 দিনের মধ্যেই বুঝতেছে। বাট দ্যাট ওয়াজ সামথিং, আমি আসিফ নজরুলকে ব্লেম করি যে আসিফ ভাই বাংলাদেশের অত্যন্ত, আমি কিছু নাম বলতে পারি যেমন প্রফেসর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, আনু মোহাম্মদ, ইভেন পিনাকি ভট্টাচার্যর নামও আমি বলি। হ্যাঁ, কেন বলি? বিকজ এরা পলিটিক্যাল সেটেলমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট, এরা ইম্পর্টেন্ট পিপল। সো এই লোকগুলো যদি ক্ষমতায়, আরও কিছু লোক আছে, ইউসি কীভাবে কে ক্ষমতায় আসবে এই প্রশ্নটা কিন্তু নির্ধারিত হয় পলিটিক্যাল লেজিটিমেসি দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রাষ্ট্র কিন্তু সবচেয়ে যোগ্য লোক চালায় না, রাষ্ট্র চালায় সবচেয়ে পলিটিক্যাল লেজিটিমেসি বলা মানুষ। আসিফ নজরুলের পলিটিক্যাল লেজিটিমেসি ছিল সেই সময়, বিকজ হি ওয়াজ দ্য গাই। উনি গত 10 বছরে বাংলাদেশের সেকুলার সোসাইটিদের সাথে আমাদের ডানপন্থী যারা আছেন, একই সাথে আমাদের সেন্ট্রিস্ট যারা আছেন, তাদের সবার আস্থা পাইছেন, তাদের সবার ন্যারেটিভটাকে উনি টাচ পেস করে গেছেন। করে গিয়ে উনি ওনার একটা জায়গা থেকে কিছুটা মুজিববাদী, আবার একই সাথে একটা গণতন্ত্রের পক্ষে, আবার একই সাথে শেখ হাসিনার বিপক্ষে, আবার একই সাথে কিছুটা স্যাক্রিফাইসিং করে সাদ্দামকেও তোয়াজ করে স্ট্যাটাস দিচ্ছেন। সো দ্যাট ওয়াজ হিজ ফাইন ব্যালেন্স। হ্যাঁ, সেই জায়গায় গিয়ে কিন্তু উই ফেল্ট হি ইজ দ্য গাই, যার সেই লেজিটিমেসিটা আছে টু নেগোশিয়েট উইথ বাংলাদেশ আর্মি, যে পরবর্তীতে যারা এই দেশটাকে চালাবে। সে জায়গায় হি ব্লান্ডার্ড, এটা নিয়ে কোনো ডাউট নাই, এবং এটা দায় ওনাকে নিতেই হবে। এই আন্দোলনের সফলতাকে ব্যর্থ করার জন্য ছাত্রশক্তির ভাই ব্রাদার গ্রুপ এবং আসিফ নজরুলকে নিতেই হবে। তাদের ক্ষমতার লোভ, তারা ভালো লোকগুলোকে পাওয়ারফুল, ভালো বলবো না, ভালো শব্দটা খারাপ, পার্সোনালিটি বলা লোক, যাদের গত 8-10 বছর পলিটিক্যাল লেজিটিমেসি তৈরি হয়েছে, তাদেরকে আসতে দেন নাই, তাদের গেটকিপার হিসেবে কাজ করছেন। দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। নাম ধরে ধরে ডিটেল গেলে আর অনেক কিছু যাওয়া যাবে, আমি ডিটেলে যাব না। বাট আসিফ নজরুল 3 তারিখে আগে ভারতে ষড়যন্ত্রে বসে, ভারতীয় রয়ের সাথে বসে প্ল্যান করতেছে, হোয়াট ইজ দ্যাট কল, এই 5 তারিখে 3 তারিখে জেনে গেছে যে 5 তারিখে শেখ হাসিনা পড়ে যাবে, এটা প্ল্যান করছে। দিস ইজ ওয়ার অ্যাকচুয়ালি দ্য মোস্ট রিডিকুলাস আর্গুমেন্ট ইলিয়াস বলে। এবং দিস ইজ যেটা আমি পিনাক এবং ইলিয়াসের খুব কমন একটা বৈশিষ্ট্য পাইছি, যে তারা অনেকগুলো আলোচনা করেন ফ্যাক্ট বেস। এবং আপনি দেখবেন, আমি কিন্তু ইলিয়াস হোসেনের তার আগের ভিডিওর ম্যাক্সিমাম ইভেন্টগুলোকে হ্যাঁ বলছি, আমি 2-3টা জায়গায় না বলছি, আমি অ্যানালিটিক্যালি ডিফারেন্ট জায়গায় গেছি। অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ সে আমার অ্যানালিসিস ঠিক না, ওনার অ্যানালিসিস ঠিক, বিকজ এটা অ্যানালিসিস। কিন্তু এই যে কারেক্ট কিছু এভিডেন্স আর এভিডেন্স দেওয়ার পরে কোয়েশ্চেনেবল অ্যানালিসিস করে কমপ্লিটলি দেখুন এখন একটা ভুল একটা ক্লেম করবে যে আসিফ নজরুল 3 তারিখে বাংলাদেশ আর্মির লোকের সাথে বসে প্রধান উপদেষ্টা হওয়ার প্ল্যান করছিল, অ্যাবসলিউটলি রিডিকুলাস। এটা কার উদ্দেশ্য সার্ভ করে? এটা রয়ের উদ্দেশ্য সার্ভ করে। তারা এই অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা ব্যর্থ হতে দিতে চাই না, আমি তো এখনও বলছি এই অ্যাডমিনিস্ট্রেশন সফল হতে হোক আমরা চাই। এই অ্যাডমিনিস্ট্রেশন সফল না হলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে বিপদে পড়বে। এই অ্যাডমিনিস্ট্রেশন সফল না হলে আওয়ামী লীগ ফেরত আসবে, এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের দুর্বলতার কারণে আজকে আওয়ামী লীগের ফেরত আসার সুযোগ তৈরি হয়েছে। বাট এই অ্যাডমিনিস্ট্রেশনের মোরাল লেজিটিমেসিটাকেই এটা রয়ের ষড়যন্ত্রে তৈরি আসিফ নজরুল, দিস ইজ সামথিং যে জায়গায় গিয়ে আমি ইলিয়াস হোসেনকে আমি বলি যে একটা শব্দ আসছে, বিকজ হি ইজ ইভেনচুয়ালি রয়ের ইন্টারেস্ট সার্ভ করতেছে। আই ডোন্ট সে হিজ ইন্টেন্ট ইজ ব্যাড, বিকজ ইজ মানুষ কিন্তু ইভেনচুয়ালি ক্ষতি করে বসে। আমি একটু আবার রিপিট করি, আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার 16 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মূলত 5 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে মোট 3টি বিকল্প নির্ধারণ করা হয়। প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া, দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর ছাত্র জনতা তখন যে অবস্থায় আছে, সেনাবাহিনী ওই সময় জরুরি অবস্থাতে ক্ষমতা নেবে, সেনাবাহিনীর ওই জেনারেল যারাগুলো করবে তাদেরকে আমি বললাম না খারাপ কথা, লাশ বানাবে ঝুলায় রাখা হবে। ইউ ক্যানট সিম্পলি প্ল্যান লাইক দ্যাট। যে সময় একটা ছাত্র জনতার অভ্যুত্থানে তার এমন সব ঘটনা ঘটতেছে যেটার উপরে কারো কোনো হাত নাই, এবং ইট ইজ ভেরি ক্লিয়ার যে বাংলাদেশের পাওয়ার এখন শেখ হাসিনার জায়গায়, বাংলাদেশের পাওয়ার এখন ইয়ের জায়গা থেকে কি বলে ওটা এলিটসদের হাত থেকে আজকে ছাত্রদের হাতে চলে আসছে, জনতার হাতে চলে আসছে। সো সেই জায়গায় গিয়া আসিফ নজরুলকে নিয়ে কয়েকজন জেনারেল সাহেব প্ল্যান করতেছে
রকে নিয়ে বসে, এগুলা হইলো রিডিকুলাস কিছু আর্গুমেন্ট। শুনি, গল্প তো ভালো, শুধু এক্সাইটিং না, শুনি। ধরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে, এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয়। মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল 3 তারিখের ওই গোপন বৈঠকে। 4 তারিখ 3 বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় 5 তারিখ সকাল 9টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। আপনারা বুঝেন না, এটা একটা জনতার আন্দোলন। এটা জনতা 5 তারিখে মুভ করছে। জনতা যে 5 তারিখ শেখ হাসিনাকে ফেলে দিবে এটা কেউ জানতো না। এবং দেয়ার ওয়াজ এন ইম্পর্টেন্ট ইভেন্ট যে 4 তারিখ রাতে একটা বিষয় ছিল যে ঢাকা মার্চের একটা বোধহয় ঘটনা ছিল, যেটা 5 তারিখ হবে কিনা 6 তারিখে নিয়ে প্রশ্ন আসছিল, এবং 6 তারিখ থেকে 5 তারিখে নিয়ে আসছে। কিন্তু 4 তারিখে সেনাবাহিনীকে করে জানিয়ে দেওয়া হয়। আলাপটা আবার একটু শুনি। মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল 3 তারিখের ওই গোপন বৈঠকে। 4 তারিখ 3 বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় 5 তারিখ সকাল 9টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এর পরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে দিস ইজ দ্য থিং। 4 তারিখে রাতে আমরা প্রবাসীরা একটা জুম কল করি, প্রবাসী জুম কল। আমি যদি ভুল না করে থাকি 4 তারিখ, এটা কুড বি 3 তারিখ, বাট আমার বিশ্বাস এটা 4 তারিখ প্রবাসী জুম কল। এই মিটিংয়ে আসিফ ভাই প্রেজেন্ট ছিলেন, অ্যান্ড হি ওয়াজ লিটারেলি নার্ভাস যে আমি এখন কোথায় আসছি জানি। ওনারা ওই সময় ভয় পাচ্ছিলেন যে ইয়েটা কী হবে, তারপরে কী হবে, বিকজ নোবডি নো 5 তারিখে কী হবে। 5 তারিখে যে বাংলাদেশে কথা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে তো ছাত্র জনতা জানতো না। সেনাবাহিনী যে একটা কু করে যে দেশ দখল করে নেবে না, একটা গণহত্যা চালায় যে যারা আন্দোলনকারী এদেরকে মেরে ফেলবে না, নোবডি নোজ। আমি যে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিচ্ছি এটা আমার বোঝাপড়া তো 99% মানুষ অ্যাগ্রি করে না। হ্যাঁ, সো এই আনসার্টেনিতে গিয়ে আসিফ নজরুল গিয়ে সেনাবাহিনীর সাথে মিটিং করতেছো, এই যে প্রবলেম যে ইউ ডু সাম কারেক্ট অ্যানালিসিস, এরপরে রিডিকুলাস কিছু কথা বলবেন এবং মানুষ বুঝতে পারবে না কোনটা আলাপ কোনটা রাইট আলাপ, এটা একটা মেজর ইস্যু। বাট আমার এটা খেয়াল আছে 4 তারিখের মিটিংয়ে আমাদের যে প্রবাসী জুম কলটা হয়েছিল, আমি একটু আমার হোয়াটসঅ্যাপে বোঝার চেষ্টা করতেছি যে জুম কলটা কয় তারিখে হয়েছে। 4 তারিখে আমরা যে মিটিংটা অর্গানাইজ করেছি, পিনাকি ভট্টাচার্য ছিলেন, তাসনিম খলিল ভাই ছিলেন, আসিফ ভাই জয়েন করছিল বাংলাদেশ থেকে, আর রুশাদ ফরিদি ভাই জয়েন করছিল। আসিফ ভাই ওয়াজ লিটারালি শেকিং যে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি জানি না। ওই জুম কলে প্রায় 10,000 লাইভ প্রেজেন্স ছিল এবং হাজার হাজার মানুষ ওটা দেখছে যে আমি খুব ভয় পাচ্ছি এরপরে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, এবং আমি ডিসাইড করছি আমি বাসায় থাকবো, কারণ আমার যাই হবে হোক। ইউ সি দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ সিচুয়েশন দেন। হ্যাঁ, এবং তারপরে তিনি আমরা ওনাকে তখন মিটিংয়ে বসি যে আসিফ ভাই আপনার মিটিংটা লম্বা করেন না, আপনি চলে যান, আপনি হাইডিংয়ে যান। আমি ভুল না করে থাকলে উনি বলছেন যে না আমি ডিসাইড করছি আমি বাসায় থাকবো, আমার যা হবে হোক। আসিফ ভাই এরপরেও উনি একটা আলাপে বলছেন, ওই মিটিংয়েই বলছেন বা ইয়েতে বলছেন, আমি ওই ডিটেলে গেলাম না, যে উনি কি পরিমাণ ট্যারিফাইড ছিলেন ওই দিনটাতে। সো সেই আসিফ নজরুল তাকে 2 দিন আগে বৈশা কতগুলো জেনারেল মিলে এই যে ষড়যন্ত্র দিয়া দেশকে বোঝা, যতক্ষণ পর্যন্ত উনি কিন্তু কিছু নিশ্চয়ই ভালো কিছু সোর্সের থেকে কিছু জিনিস পাইছেন, ভালো জিনিস বানাইছেন। এই যে এখন শুরু হইল ইলিয়াসের খেলা। হ্যাঁ, সো হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়। দীর্ঘ আলোচনা
ওই সময় শেখ হাসিনা পড়বে, কি হবে না হবে সব ঠিক করে দেওয়া হয়েছে। সো পরে পরে যা যা কিছু ঘটনা ঘটছে, হ্যাঁ, যেটা নিয়ে আমরা ক্ষুব্ধ, সেটার একটা জাস্টিফিকেশন উনি ওখানে দিয়ে দিচ্ছেন। তার কারণে 4 তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল। 4 তারিখ আসিফ ভাই প্রবাসী জুম কলে, হি ওয়াজ টেরিফাইড। উনি আর্মিকে ভয় পাচ্ছেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা আর্মিকে ভয় পাই। বাংলাদেশে আমরা যারা ইন্টেলেকচুয়াল কাজ করি, আমরা আর্মিকে ভয় পাই, বিকজ ওখানে কি না কি হয়ে যায়। আর্মির সাথে একটা সংযোগ দেখায়, আবার একটা কু করা হচ্ছে নাকি, একটু ষড়যন্ত্রের কথা বলে শেখ হাসিনা আবার কি করে বসে। সেই আসিফ নজরুল 4 তারিখে নাকি পুরো রাত ক্যান্টনমেন্টে ছিল। আমি কয়েকবার বলছি, আর বলা ঠিক হবে না। তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে 2টি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলের আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজরুল 4 তারিখ রাত এবং 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি 2টি পোস্ট করেন। পোস্টের প্রথমটি 4 তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয়। নো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং দেন। এটা খুব ইম্পর্টেন্ট মিস্টার ইলিয়াস। সরি বলছি, মাইন্ড করেন না, আমি অনেক বলি। আই লাভ ইউ, ইউ আর ভেরি গুড। জাস্ট কিছু কারেকশন যদি করে ফেলেন, ইউ আর ভেরি গুড। আপনি অসম্ভব মেধাবী একজন দেশপ্রেমিক মানুষ। হ্যাঁ, ব্যবহৃত হইতেছেন, বুঝতেছেন না। 4 তারিখের এই ইয়েটাতে আসি, যে কারণে এটা দিতে হয়েছে। 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি 2টি পোস্ট, হ্যাঁ, ক্যান্টনমেন্টে বসে। আই থিঙ্ক এটা একটা আসিফ নজরুলের একটা খুবই ব্যালেন্সড এবং প্রয়োজনীয় একটা আহ্বান। ডু ইউ রিমেম্বার যে এখানে আসিফ ভাই বলছেন, প্যাট্রিয়টিক বাংলাদেশ আর্মি প্লিজ সেভ দ্য চিলড্রেন, স্টুডেন্টস অ্যান্ড পিপল অফ বাংলাদেশ ফ্রম দ্য আর্মড মার্ডারার্স। বাংলাদেশ ইজ ক্রাইং টুডে, প্লিজ প্লিজ। সো এখানে কোনো ধরনের ষড়যন্ত্র নাই। সো হোয়াট ইজ হ্যাপেনিং, আমরা সবাই তখন আর্মির দিকে তাকায় আসছি। আর্মি সুইচ করো, পক্ষ পরিবর্তন করো। তুমি যদি পক্ষ পরিবর্তন না করো, তখন পর্যন্ত শেখ হাসিনা যাবে না। এবং ইউ ক্যান সি 5 তারিখে যখন ইলিয়াস সাহেবের আগের অংশে জেনারেল ওয়াকার গিয়ে সোজাসুজি শেখ হাসিনাকে বলছেন যে ম্যাডাম আপনাকে, আপা আপনাকে, এখন স্যার আপনাকে যাইতে হবে। দ্যাট ইজ দ্য ইনফ্লেকশন পয়েন্ট, যে পয়েন্টে সেনাবাহিনী পক্ষ চেঞ্জ করছে। অ্যান্ড ইট ওয়াজ নট ইজি সেনাবাহিনীকে পক্ষ চেঞ্জ করে। এই দেখেন, প্রথম কমেন্টে দেখেন, বাংলাদেশ আর্মি হ্যাজ নো ব্যাকবোন, দে আর অলসো ডিরেক্টেড বাই র। বিকজ পিপল থিঙ্ক সেনাবাহিনী চাইলে এভাবে পক্ষ পরিবর্তন করতে পারে। সেনাবাহিনীর পক্ষ পরিবর্তন করার কোনো রাইট নাই। শুধুমাত্র জনতা যখন কমপ্লিটলি পক্ষ পরিবর্তন করে এমন একটা সিচুয়েশন করে ফেলছে, সেনাবাহিনী আর সমর্থন দিলে সেনাবাহিনীর উপরে ব্লেম আসবে, সেনাবাহিনীর উপরে আক্রমণ হবে, সেনাবাহিনী সাফার করবে, তখনই সেনাবাহিনী পক্ষ পরিবর্তন করবে। দিস ইজ হাউ গণ আন্দোলন ওয়ার্কস। এরশাদ সরকারের আমলে কি হয়েছে, যখন জনতা সম্পূর্ণ আন্দোলন সফল করে ফেলছে, তখন গিয়ে নুরুদ্দিন সাহেব গিয়ে বলছে যে স্যার আমরা আপনাকে সমর্থন দিতে পারছি না। দিস ইজ এক্স্যাক্টলি দ্য ওয়ার্ক অফ গণ আন্দোলন। গণ আন্দোলনের সাফল্য না, লক্ষ্যটাই এটা, যে আপনি পিলার্স অফ পাওয়ার, সেনাবাহিনী, আপনার পুলিশ, আপনার অ্যাডমিনিস্ট্রেশন, আপনার জুডিশিয়ারি, সিভিল সোসাইটি, এলিস, কালচার ইনস্টিটিউশনস, যারা চুপ করে বসেছিল, যাদের ক্ষমতার ভিত্তিতে একটা অবৈধ শাসক টিকে থাকে, তাদেরকে ফোর্স করতে হবে একটা পর্যায়ে গিয়ে যে তোমার মরাল আউটরেস তুমি কি আর সহ্য করতে পারতেছো? কীভাবে সহ্য করতে পারছো? শত শত হাজার হাজার ছাত্রের উপরে, তোমাদের সন্তানের উপরে গুলি হচ্ছে, আমরা কি তোমাদের সন্তান না? তুমি চেঞ্জ করো। আসিফ ভাইয়ের এই আহ্বান, সে আহ্বানের একটা, প্যাট্রিয়টিক বাংলাদেশ আর্মি প্লিজ সেভ চিলড্রেন, স্টুডেন্টস অফ বাংলাদেশ ফ্রম দ্য আর্মড মার্ডারার্স। ইউ ক্যান অ্যাকচুয়ালি রিলেট টু হিম দ্যাট আসিফ ভাইয়ের এই আহ্বান মে হ্যাভ ইম্প্যাক্টেড দ্যাম, যে সেনাবাহিনী দেখতেছে। আমি মনে করি আসিফ ভাইয়ের আহ্বান এটা করছে, এটা ছাত্র জনতা যখন এমন একটা সিচুয়েশন করে ফেলছে যে এরপরে সুইপ করে হাসিনাকে তারা মানে ইয়ে করে ফেলবে, তাকে একদম রাস্তায় পিটায় মারা হবে, তখনই সেনাবাহিনী পক্ষটা পরিবর্তন করছে। এইটার সাথে আপনি আসিফ ভাইয়ের এইটাকে কানেক্ট করতে পারবেন। এটা কেউ কাউকে প্রোটেক্ট করার জন্য, এই যে ফ্রেমওয়ার্কটাই মানুষের চিন্তার ক্ষমতাটাই ভেঙে দেয়। আমি আবার আলোচনার কারণে 4 তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ। আমি বলছি 4 তারিখে আসিফ ভাই বাসায় ছিলেন এবং উনি খুব সময় হাইডিংয়ে যাওয়ার কথা বলতেছিলেন। হি ওয়াজ টোটালি অ্যাফ্রেড, উনি কাঁপতেছিলেন। 4 তারিখে যখন প্রবাসী জুম কল, আমি তো আসলে ইলিয়াস ভাইয়ের মতো এত ভালোই না, আমি জুম কলের ভিডিও পর্যন্ত দিতাম, উনি কাঁপতেছিলেন লিটারালি, যে আমি জানি না এরপরে আমার কি হবে। হ্যাঁ, আমি ওনাকে অনেক কিছু জন্য ব্লেম করি, কিন্তু আন্দোলনের আগে এইসব ষড়যন্ত্র তথ্য দিয়ে একটা মানুষকে জাজ করেন না। নজরুল।
তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে দুটি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলের আস্থা তৈরি করা এবং হাসিনার এগেইন দেখেন এই লোকগুলো কীভাবে প্রতিষ্ঠানের প্রতি আস্থাটাকে ভেঙে দিচ্ছে। প্রতিষ্ঠান কেউ বুঝে না, প্রতিষ্ঠান কীভাবে চলে এটাও বুঝে না, আন্দোলন কীভাবে এটাও কিছু বুঝে না, কিন্তু আসিফ নজরুলের উপরে দায়িত্ব দেওয়া হয়, বাংলাদেশ আর্মির উপরে আস্থা, সবগুলোর আস্থা নিতে যে এবং আর্মি কেন নেগোশিয়েট করছে, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট থিং। আমি কথা সবসময় বলছি যে এটা একটা ইভেন আমাদের ইকোনমিতে থিওরি আছে, সেটা হচ্ছে যে ডিলস থিওরি বলে। সেখানে গিয়ে যে ফাইনালি গিয়ে যার সবচেয়ে বেশি পাওয়ার আছে, এবং আরেকটা থিওরি আছে, এটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস অর্ডার থিওরি, আমি এটা নিয়ে অনেক আলোচনা করছি। যার সবচেয়ে বেশি পাওয়ার আছে, ভায়োলেন্স করার ক্ষমতা আছে, সে ইভেনচুয়ালি নেগোশিয়েট করে। এবং বাংলাদেশ আর্মির ওইটার কারণেই তাকে বাংলাদেশ আর্মির রাষ্ট্র ক্ষমতা দখলে কোনো ম্যান্ডেট নাই। বাংলাদেশ আর্মি যদি আজকে রাষ্ট্র ক্ষমতায় যায়, 3 মাসের মধ্যে গণ অভ্যুত্থানে সেই আর্মিকে পতন হবে এবং সেই জেনারেলদেরকে কী শাস্তি দেওয়া হবে আমি এটা মাঝে মাঝে বলছি। বাট হোয়াট বাংলাদেশ আর্মিকে বাংলাদেশের জনগণ যে লেজিটিমেসি দেয়, যেটা হচ্ছে যে তোমরা নেগোশিয়েট করে দিবা যখন পাওয়ার ট্রানজিশন হবে। যে কারণে 2014-তে যখন বিএনপি শেখ হাসিনা যখন নির্বাচনটা রিক করলো, আর্মি যখন মুভ করলো না, তখন বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, বলছে তোমাকে তো আমার একটা ম্যান্ডেট ছিল যে তুমি ট্রানজিশনে হেল্প করবা, হ্যাঁ, কিন্তু তুমি সেটা করনি, 18তেও করনি। সো সেই কারণে বাংলাদেশ আর্মির উপর অনাস্থা তৈরি হয়েছে যে তোমাকে যে ঐতিহাসিক দায়িত্ব দেওয়া হয়েছে ট্রানজিশন পিরিয়ডে তুমি ট্রানজিশনটাকে নেগোশিয়েট করে দিবা, যেটা জেনারেল ওয়াকার খুব সফলভাবে সুন্দরভাবে করেছেন। কিন্তু সেইটা করার ফলে আর্মি যে লেজিটিমেসি ফিরে পাইছে, নেগোসিয়েশনের লেজিটিমেসি বাই মুভিং, গণহত্যায় পার্টিসিপেট না করার মাধ্যমে, সেটাকে কীভাবে ইলিয়াস উল্টায় দিছে দেখেন, যে আর্মিকে দায়িত্ব দেওয়া হয়েছে, জেনারেল ওয়াকারকে দায়িত্ব, যতটা সম্ভব নিরাপত্তা দেয়া, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেয়া এবং বিটিআর কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়। দীর্ঘ সেই আলোচনার কারণে 4 তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল। তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে দুটি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলের আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজরুল এক্স্যাক্টলি তাই আমি বললাম, এটা নিয়ন্ত্রণে আসার আসিফ নজরুলের দায়িত্ব দেওয়ার কিছু নাই। এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ আর্মিকে দায়িত্ব দিচ্ছে যে ঐতিহাসিক দায়িত্বটা পালন করতে বাংলাদেশ আর্মি 2014 এবং 2018-তে ব্যর্থ হয়েছে এবং 2018-তে সফল করছে, কিন্তু এটা ইলিয়াস ন্যারেটিভটা উল্টায় দিচ্ছে। 8 তারিখ রাত এবং 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন। পোস্টের প্রথমটি 4 তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয়, যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা। দেখেন সাটেল ম্যানিপুলেশনটা দেখেন, সে যখন সেনাবাহিনীর উপরে অনাস্থার বিষয়টা আনছে, এখন সে আবার এই ভিডিওটা নিয়ে আসছে। দেখেন খুব সাটেল ম্যানিপুলেশন, এই তো অনেক পুরান ঘটনা। হি ইজ সাচ এ গুড ব্রিলিয়ান্ট স্টোরি টেলার, হ্যাঁ, বিকজ এই ছবিটা আমার মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি করছিল। আমি এই ছবিটা, এই ভিডিওটা যখন আসলো, তারপর আমি একটা স্ট্যাটাস দিছিলাম, আমি বলছি যে আমি, আমার কথায় মনে হতে পারে আমি বাংলাদেশ আর্মির পক্ষ সার্ভ করছি, যে আমি যে কথাগুলো বললাম এই ন্যারেটিভগুলোই বলতেছিলাম যে সেনাবাহিনী কেন পরিচালিত করতে পারে না, কখন করবে, কিন্তু গণহত্যায় পার্টিসিপেট করবে না। এই ভিডিওর পর আমি বলছি যে না, এই সেনাবাহিনীর কোনো মরাল রাইট নেই, হ্যাঁ। সো এটাই কিন্তু সে ঠিক এই টাইমে যখন আর্মিকে ডিলিজিটিমাইজ করতে চায়, আর্মির এই দায়িত্বটা ট্রানজিশনের দায়িত্বটা ডিলিজিটিমাইজ করতে চায়, সেই এই ছবিটা নিয়ে আসছে। বেড়ে যায় এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয়। দুপুর 12টার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকেই জানতেন কিছুক্ষণ পর আসলে কি। নো, বিকজ দ্যাটস দ্য ঐতিহাসিক দায়িত্ব। বিকজ বাংলাদেশের মানুষকে ফ্যাসিজম চাপায় রাখছে শেখ হাসিনা এই বলে যে হিন্দুদের উপরে হামলা হবে, মৌলবাদীরা হিন্দুদেরকে মেরে ফেলবে, ফলে আমি এই ফ্যাসিজমটাকে আমি টেকায় রাখবো, ইন্ডিয়ার সমর্থন সে এই যুক্তি দিয়েই নিছে। ফলে দেয়ার ওয়াজ অলওয়েজ দিস রিস্ক যে আজকে যখনই, এবং আপনাদের খেয়াল আছে 2002-এ যখন যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন হিন্দুদের উপরে কিছু কিছু জায়গায় হামলা হয়, সেইটা দিয়ে 5 বছর বিএনপিকে কীভাবে নাগানি চোপানি খাওয়ানো হয়েছে। সো এটা আসিফ নজরুলের রেসপন্সিবল অ্যাক্ট ছিল যেন সেটা করানো হয়। ঘটতে যাচ্ছে, আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। এটা 5 তারিখে ওনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে, আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। বিজয়ের খবর আগেই জেনে যাওয়াটা সমস্যা। এটা কোনো আগে বিজয়ের খবর জেনে যাওয়া না, এটা এই ঘটনা ছিল। আমি যদি ভুল না করে থাকি, 5 তারিখে যখন আসিফ নজরুলকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হলো,
তারপরে ওই সময়ে উনাকে আর্মি হেডকোয়ার্টারে যখন ফাইনালি নেগোসিয়েশন হচ্ছে, সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ছিল। আমরা খুব অস্বস্তির মধ্যে ছিলাম, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আই বিলিভ তখন পর্যন্ত সেনাপ্রধান তার ভাষণও দেন নাই। হ্যাঁ, ওই সময় আসিফ নজরুলকে দিয়ে সেনাপ্রধান থেকে বোধহয় রিকোয়েস্ট করা হয়, ধরে নিচ্ছি, যেহেতু আপনাকে সবাই দেখে ফলো করে, ইউ গো অ্যান্ড গিভ টেল সামথিং, যে মানুষকে শান্ত হতে, থিংস আর কামিং ইন আওয়ার কন্ট্রোল। এটা কেউ আগে কোনো কিছু জেনে যায়নি। না, কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন। মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল। ছাত্রনেতা ওকে, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং ক্লেম। মেবি আমাকেও এটা বলার জন্য গালিগালাজ খাইতে হবে। সো ছাত্র জনতা, এগেইন আমার একটা পলিটিক্যাল থিওরি আছে। আমার পলিটিক্যাল থিওরিটা আমি বলছি, এটা জিন শার্পের থিওরি থেকে আসছে, যে বেসিকলি যখন আন্দোলনটা সফলই হয়, যখন পিলার্স অফ পাওয়ার, দ্যাট ইনক্লুডস আর্মি, পুলিশ, জুডিশিয়ারি, এলিটস, এরা যখন পক্ষ চেঞ্জ করে, সেই পক্ষ চেঞ্জ করার পরে অটোমেটিকলি আর্মির কাছে দায়িত্ব চলে আসে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে তার আগে কিছু ঘটনা আছে যেটা ইলিয়াস হোসেনের ভিডিওতে নাই, যে দুপুরে সে সময় কিন্তু জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ আর্মি বসছে। সো বাংলাদেশ আর্মি তখন ফিল করছে দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু স্টিয়ার দ্য ইভেন্টস। সো অ্যান্ড দে অলসো হ্যাভ দ্য লেজিটিমেসি, বিকজ তারা গণহত্যায় পার্টিসিপেট করেনি। তারা যদি গণহত্যায় পার্টিসিপেট করতো, এই লেজিটিমেসিটি তাদের থাকতো না। এবং তারা সেই জায়গায়, যেহেতু তারা সবচেয়ে পাওয়ারফুল এন্টিটি, বিকজ আর্মি তখন সেটার মাধ্যমে ইয়ে করলো, মানে সেটা তাদেরকে একটা অথরিটি দিচ্ছে টু নেগোশিয়েট দ্য পাওয়ার, যে কে উপদেষ্টা হবে, এটা ছাত্রদের সাথে বা ইয়েদের সাথে বসে নেগোশিয়েট করা, আন্দোলনকারী পক্ষদের সাথে নেগোশিয়েট করা। ইটস এ ভ্যালিড ক্রিটিসিজম। আপনি বলতে পারেন যে জিয়া হাসান ভাই, আপনার চিন্তার ফ্রেমওয়ার্কটা ভুল, আপনি জিন শার্প বা এরিকা চেনওয়েথের যে থিওরি থেকে আসছেন এটা রং। এবং ইউ ক্যান সে দে ফরাদ মাঝার এই আর্গুমেন্টই করেন যে ছাত্র জনতা যদি সে সময় আর্মির সাথে নেগোশিয়েট না করে ইয়েতে চলে যেত শহীদ মিনার বা ওখানে গিয়ে যারা ছাত্রদের নেতা আছে তারা ক্ষমতার বেসটা ওখানে থাকতো। ইজ দ্যাট রাইট? আউটসিস দ্যাটস নট রাইট। আমার চিন্তার ফ্রেমওয়ার্কটা থেকে, যেটা থেকে আমি রাষ্ট্রকে বুঝি, বিকজ পলিটিক্যাল সেটেলমেন্টের গুরুত্বপূর্ণ একটা আইডিয়া হচ্ছে যে পলিটিক্যাল পার্টিস, এলিটস, তারপরে আর্মি, তারপরে জুডিশিয়ারি, এদের সবার নেগোসিয়েশনেই যে জিনিসটা আসবে সেটাই ক্ষমতায় আসবে, মানে অ্যাটলিস্ট এই ট্রানজিশন পিরিয়ডে যখন গণতন্ত্র নাই। এবং এই সময় সবচেয়ে পাওয়ারফুল এন্টিটিটাই তখন পাওয়ারটা নেগোশিয়েট করবে। ইউ ক্যান ভ্যালিডলি সে জিয়া ভাই, এই সময় তো সবচেয়ে পাওয়ারফুল এন্টিটি ছাত্র জনতা। আর ছাত্র জনতা একটা বিক্ষিপ্ত জিনিস। দেখেন, আমরা আজকে যেভাবে নাহিদদেরকে চিনি, আমি তো নাহিদদের লেজিটিমেসি নিয়েও, সেন্ট্রাল অথরিটি ও লেজিটিমেসি নিয়েও প্রশ্ন করছি যখন তারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করছেন। আমি কিন্তু এই পুরো পিরিয়ডে বসে নাহিদ আমার নেতা, আমি ওই সময় যতগুলো ভিডিও বানাইছি, আমি 4টা, আমার কয়েকটা বন্ধু আমাকে বলছে, জিয়া ভাই আপনি কেন বলতেছেন এরা আপনার নেতা, আপনি কেন ওদেরকে বলবেন? বাট আই ফেল দ্যাট দে আর গিভিং এ লেজিটিমেট লিডারশিপ, অ্যাটলিস্ট লাস্ট উইকে। সো ইটস এ ভ্যালিড ক্রিটিসিজম। আপনি যদি বলেন যে জিয়া ভাই আপনার চিন্তার ফ্রেমওয়ার্কটা রং, সে সময় যদি আর্মির ওখানে না যেত, যদি ছাত্রদের কাছেই ছাত্ররা ডিসাইড করতো, বিপ্লবী কমান্ড হইতো, তারা দেশ চালাইতো, আই ডোন্ট নো, আই ক্যানট থিঙ্ক অফ হাউ ইট ওয়ার্কস আউট। আমি এই চিন্তা ফ্রেমওয়ার্কে অনেকগুলো প্রবলেম দেখি। এগেইন আপনি কিন্তু খেয়াল করতে হবে, আমি কোনো মোরাল আর্গুমেন্ট দিচ্ছি না। দ্যার টু কাইন্ড অফ আর্গুমেন্ট, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর্গুমেন্ট, একটা হচ্ছে যে আপনার মোরাল আর্গুমেন্ট, হ্যাঁ, নমিনেটিভ আর্গুমেন্ট। সো আমি কোনো নমিনেটিভ আর্গুমেন্ট দিচ্ছি না এটা রাইট অন রং, আমি জাস্ট বলছি হাউ থিংস ওয়ার্ক। সো হাউ থিংস ওয়ার্ক, সেখানে সবচেয়ে পাওয়ারফুল এন্টিটি হিসেবে আর্মির কাছে দায়িত্ব আসছে, বাংলাদেশের মানুষ আর্মির কাছে এক্সপেক্ট করছে। সো এই জায়গায় দ্বিধাটা রাখেন, ওই প্রশ্নটা কোয়েশ্চেনেবল রাখেন, যে ইলিয়াসের যে ক্লেম, এটা ফরাদ মাঝারেরও ক্লেম, যে রেভলিউশনারি এন্টিটি অটোমেটিকলি ক্ষমতায় চলে আসে, বাট আমার কথা আসে না। পাওয়ার সবসময় এলিটসদের হাতে থাকে, অ্যাটলিস্ট যখন ট্রানজিশন, গণতন্ত্রের পরেই, গণতান্ত্রিক প্রক্রিয়ার পরেই ক্ষমতা জনগণের হাতে আসে। সো এই সময় জনগণ জিনিসটাই বিক্ষিপ্ত একটা জিনিস। অনেকগুলো পাওয়ার সেন্টার তখন তৈরি হয়ে যেতে পারতো। তখন কেউ চলে গেল ইয়েতে, কী বলে ওটা,
শহীদ মিনারে ব্র্যাক ইউনিভার্সিটিতে যারা প্রাণ হারাইছে তারা তখন ব্র্যাক ইউনিভার্সিটিতে তারা শহীদ তোরণ করে বলতো আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন প্রাণ হারাইছে, বেসরকারি ইউনিভার্সিটি থেকে 26 জন প্রাণ হারাইছে, আমরা লিডার, আমরা এখানে তোরণ করলাম। সো হাউ ডু ইউ ব্যালেন্স দ্যাট? সো এই জিনিসগুলো থেকেই ন্যাচারাল কতগুলো জিনিস চলে আসে। বাট অ্যাজ এ সেড, যদি আমার এই পুরো চিন্তার ফ্রেমওয়ার্ক আপনি ক্রিটিসিজম করেন, দ্যাট ক্রিটিসিজম ইজ ভ্যালিড। বাট আমার চিন্তার ফ্রেমওয়ার্কটা একটা এম্প্যারিক্যাল জায়গা থেকে আসছে, একটা একাডেমিক জায়গা থেকে আসছে, এবং যে জায়গাটা মেক সেন্স। তাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন। বাট যেটা রং সেটা হচ্ছে যে ইলিয়াসের ক্লেমটা রং, যে একটা খুব প্ল্যান করে করা হয়েছে। হ্যাঁ, এই জায়গাটার পরেই না আসলে ওনাদের উপর কোনো আস্থা রাখা যায় না। ওনারা প্রথম আলোকে ভাঙতে চান, প্রথম আলো ভাঙে কোন নিউজ পেপার করবেন ওনাদের নিউজ পেপার তো এই ধরনের অর্ধেক থাকবে সত্য, তারপরে 50% মিথ্যা। নাহিদ, আসিফ, মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা। কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর মেবি এটা আমি জানি না, এটা হইতে পারে, আমি জানি না, এই ডিটেলসগুলো আমার কাছে নাই। বাট আমি যেটা জানি যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর কাজটা অনেক আগে থেকে হচ্ছিল, ওনার সাথে আগেই কথা বলা হচ্ছিল। সো আসিফ নজরুল এই ধরনের হটকারিতা করবেন বলে আমার মনে হয়। সো ইলিয়াসের ওই মিটিংয়েগুলো আমি ওগুলো করছি, কিন্তু ওই মিটিংয়ে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হবেন। আসিফ নজরুলের সাথে আর্মির এমন কোনো আহামরি সম্পর্ক নাই যে আসিফ নজরুলকে আর্মির ট্রাস্ট করারও কোনো কারণ নাই। আসিফ নজরুল এমন কোনো নির্ভরযোগ্য ক্যারেক্টার না। উনি যে ফিকল, এটা ওনার সাথে যারা কাজ করছেন এরা অনেক আগে থেকেই জানেন। সো আর্মি আর আসিফ নজরুল উপরে কেন নির্ভর করবে? সো ওই ফ্রেমওয়ার্কটা রং, কিন্তু ওই ঘটনাগুলো যদি ঘটে থাকে, যেহেতু ছাত্ররা তো এখনও আছে, তারা বলতে পারবে। ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি না, কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনূসের আগে থেকে যোগাযোগ ছিল, যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনূসের সাথে একান্তে কথা বলতে চাই। ছাত্ররা ডক্টর ইউনূসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি। এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী। ভেরি সেন্সেশন ক্লেম, আমি জানি না সত্য নাকি মিথ্যা, ছাত্র নেতারা ভালো বলতে পারবেন। আই হোপ তারা তাদের অবস্থান ক্লিয়ার করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে দেখেন ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট বাংলাদেশ আর্মি কেন ভারত নিয়ন্ত্রিত হবে? সো এই জায়গায় যে প্রতিষ্ঠান, আমি এই জায়গাটা শেষ করি, এটা এই যে প্রতিষ্ঠানের উপরে আস্থা ভেঙে দেওয়া। বাংলাদেশ আর্মি হ্যাজ প্লেড এ গুড রোল এই আন্দোলনে, তাদের যে রোলটা প্লে করার কথা ছিল। হ্যাঁ, ক্রিটিসিজমের জায়গা আছে, কিন্তু তারা গণহত্যায় পার্টিসিপেট করে নাই। তারা যদি দেখেন লয়ালিস্ট হইতো, শেখ হাসিনা লয়ালিস্ট হইতো, তাহলে কিন্তু কয়েক লাখ মানুষ মরতো। সে লয়ালিজমটা তারা দেখেন নাই, বিকজ আমি সবসময় বলছি বাংলাদেশ আর্মি বাংলাদেশের জনগণ থেকে উঠে আসা একটা প্রতিষ্ঠান। সো আমাদের জনগণের যে মিডল ক্লাস, যে মাইন্ডসেট, যে ভ্যালু সিস্টেম, সেটা বাংলাদেশ আর্মি ধারণ করে। সো আন্দোলন যেভাবে মুভ করেছে, প্রথমে এটা কোটা বিরোধী আন্দোলন ছিল, কিন্তু যখন শেখ হাসিনার ছাত্রলীগ এবং পুলিশ নিপীড়ন করছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে, মানুষ রাস্তায় নামছে, ছাত্রদের উপর গণহত্যা চালানো হয়েছে, মানুষ একটা পর্যায়ে ডিসাইড করছে না শেখ হাসিনা হ্যাজ টু গো। আর্মি পুরো এই যে এসকেলেশন লেভেলটা ছিল, এটার সাথে সাথে তাল মিলাই চলছে। সো এটা কোনো ভারতীয় রয়ের মদতপুষ্ট আর্মি না। আই এম সরি বোকাচোদা ইলিয়াস, তোমার কোনো রাইট নাই বাংলাদেশ আর্মির প্রতি এই ধরনের ক্লেম আনার। তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে। নো, দ্যাটস নট কারেক্ট। একদিকে সেনাবাহিনীর ছত্রছায়া আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল, অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি, যে কারণে 5 তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল। 5 তারিখের পরপরই ইউনূসের একের পর এক ভারতীয় আগ্রাসন। 5 তারিখে ষড়যন্ত্র করবে সেনাবাহিনী? ছাত্র জনতা মাঠে এই সময় সেনাবাহিনী কেউ যদি করে, ও কি এটা না কনসিকুয়েন্স ছাড়া চিন্তা করে। আই থিঙ্ক লেট মি স্টপ। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, 2 ঘন্টার কাছাকাছি। সো এটাই আমি আসলে সময় নিয়ে এটাকে রিয়্যাক্ট করলাম যে ইলিয়াস হোসেন ইজ এ ব্রিলিয়ান্ট স্টোরি টেলার, কিন্তু
ওনার চিন্তার ফ্রেমওয়ার্কটা ঠিক নাই, এবং ওনারা অ্যানার্কি ভাঙাইতে চান, এবং ওনারা সকল প্রতিষ্ঠানের উপরে আস্থা ভেঙে ফেলতে চান, এবং এটা ভালো না। এবং উনি 50% সত্য, 20% মিথ্যা, 30% ফিকশন, এটা দিয়ে ওনার ওইটা একটা স্টোরি বানায় ওনার যে থিওরি ওটা স্টাবলিশ করবেন। যেহেতু সত্যগুলো সত্য, সেটা আপনি বলছেন হ্যাঁ উনি তো এভিডেন্স দিচ্ছে, ইজ রাইট, উনি এভিডেন্স দিচ্ছে এবং ওগুলো কারেক্ট, অনেক কিছুই কারেক্ট, কিন্তু যে কনক্লুশনে যাবে, এবং আমি টেলিং কনক্লুশনটা সবসময় ভারতকে সার্ভ করে, বিকজ বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রতি আস্থা ধ্বংস হয়ে যাওয়া ভারতের ইন্টারেস্ট, বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকার ফেল করা ভারতের ইন্টারেস্ট। আসিফ নজরুল আন্দোলন থেকে উঠে আসা একজন মানুষ, উনার সমালোচনা আমি বেশ কয়েকবার করছি, উনি একজন অযোগ্য মানুষ যে পদে বসে আছেন সেটার জন্য, হ্যাঁ, কিন্তু উনি ষড়যন্ত্রকারী না, উনি একটা দেশপ্রেমিক মানুষ, তো সেইটাই উল্টায় দেন। সো আমি বরং ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বলি যে ওনারা যোগ্য মানুষ কিন্তু ষড়যন্ত্রকারী, আসিফ নজরুলরা অযোগ্য মানুষ কিন্তু ষড়যন্ত্রকারী না। আমাকে যদি বেছে নিতে বলা হয় আমি আসিফ নজরুলকে বেছে নিব, বিকজ উনি ষড়যন্ত্রকারী না, উনি অযোগ্য মানুষ। তো যাক গিয়ে এটা দীর্ঘ আলোচনা হলো, এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।